দেখো আপু, অঙ্ক যেগুলো দিয়েছি আজকের অঙ্ক, দেখবে যে এরকম যদি থাকে না, ম্যাক্সিমাম যারা খুব ভালো পারে 15টা 16টা অ্যান্সার করবে টাইমের মধ্যে। আর টাইম তো শেষ করে দেবে একদম ফুললি। কিন্তু অপশন টেস্ট করে করতে হবে। যাই হোক, কিন্তু আমি শেখাবো, যখন শেখানোর পরে তোমার মনে হবে যে না তো, এই অঙ্কগুলোও তো সোজা। তার মানে ঘাটতি কোথায়? আমার ঘাটতি হচ্ছে আমার প্র্যাকটিসে। ঠিক আছে? তাহলে সেই ঘাটতিটা বা নতুনত্ব টাইপ যাতে তোমার মনে না হয় যে এটা নতুন টাইপ, সেটা আমি তোমার প্রমাণ দিয়ে দেবো যে দাদা এই টাইপের অঙ্কগুলো করিয়েছে আগে। ঠিক আছে, কিছু কিছু বাদ দিয়ে দাদা এগুলো করিয়েছে, বাট তোমার এখন ল্যাক অফ প্র্যাকটিস তোমার নেই, কারণ দাদার কথা তো তোমাদের কানে যায় না। চলো অঙ্কর দিকে যাই এবার। এবার টাইমটা কীভাবে সেভ করা যায় সেটা নিয়েও আমরা কথা বলি, তাই না? চলো দেখি, অঙ্ক করতে করতে বলা যাবে যে কীভাবে শর্ট হয়। চলো, কোনো ট্রিক্স না, কনসেপ্ট দিয়ে দেখো। বলছে একটি শপিং মলের মধ্যে P% ছাড়ের পর একটি হ্যান্ডব্যাগকে এত টাকাতে বিক্রি করা হয়েছিল যদি হ্যান্ডব্যাগের মুদ্রিত মূল্য এত টাকা, তাহলে এমআরপি ছিল 4,600 টাকা। আর যখন হ্যান্ডব্যাগটা বিক্রি করা হচ্ছে 2990 টাকাতে, তাহলে এখানে ছাড় দিলে কত টাকা? 1610। 1610। তাহলে ছাড় দিলে 4600 টাকা দাম ছিল, সেখানে 1610 টাকা ছাড় দিয়েছো, আর সেই ছাড়ের কথাই বলেছে। এর বলছে পার্সেন্ট রয়েছে, এই পার্সেন্ট মানে কত? 100-এ কত? ব্যাস সিম্পল। 4600-তে 1610 টাকা, পার্সেন্ট চেয়েছে অ্যান্সার, যেহেতু P%, তাহলে 100-তে কত করলেই অ্যান্সার। তাহলে এইবার দেখো, এখানে একটা শূন্য কাটলাম, এখানে কাটলাম, এখানে কাটলাম, এখানে কাটলাম, হিসাবে সুবিধার্থে এভাবে কাটছি দেখো। তাহলে 5 2 এখানে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে, এখানে এটা হয়ে যাবে। এবার দেখো, ইউনিটি 3 7 21 একবারে বোঝাই যাচ্ছে, তার মানে 7 হবে এখানে, 3 7 21, 7 2 14 আর 2 16। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার আসলো 5 7 35%। ব্যাস এইটুকু। কতটুকু টাইম লাগবে একটু করতে? অপশানে নেক্সট। তারপরে দেখো, জার্মান সিলভারে কী করে, দেখো এখানে কপার ইস টু জিঙ্ক বা দস্তা করেছে 21:16। তারপরে আমরা A:B B:Cর মধ্যে করবো। তাহলে জিঙ্ক ইস টু কী আছে, নিকেল সমান সমান কত। তো এটা একটু ঘুরিয়ে দিয়েছে, তোমরা পড়েছো অঙ্কটা, নিকেল ও দস্তার অনুপাত এটা দেওয়া আছে, সংখ্যা তামা দস্তা নিকেল অনুপাত কত। জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে, একেবারে তুই কী করবে, নিকেল আর দস্তা, তো আমরা ঘুরিয়ে লিখবো দস্তা আর নিকেল হয়ে গেল, তাহলে ফর্মুলা। তাহলে 7:24 এটাকে উল্টে দেবো। বুঝতে পেরেছি কী করছি? আমরা A:B আর B:Cর মতো করে নিলাম, তাহলে হিসাবের সুবিধার্থে। তাহলে এবার কপার ইস টু জিঙ্ক ইস টু নিকেল সমান সমান কী হয়ে যাবে, গুণ করলে হয়ে যাবে, তাই না? কত আসছে? সব থেকে বেটার হয় কি, সব থেকে বেটার কী হয় বলো তো? সব থেকে বেটার হয় হচ্ছে, দেখো এখানে জিঙ্ক কমন আছে, এখানেও জিঙ্ক কমন, তা জিঙ্ক তো সেম হওয়া উচিত, তাহলে সেম নেই, তাহলে কি করতে হয়, দেখো সেম নেই যখন, তাহলে কী করবো, সেম করে নেবো জিঙ্কগুলোকে। তাহলে এখানে 3 গুণ করলে 300 48, আর এ পাশটাই 2 গুণ করলে 24 হয়ে যাবে। বুঝতে পেরেছো? জিঙ্কগুলোকে সমান করতে হবে, কারণ জিঙ্ক তো দু জায়গায় কমন আছে, যেটা কমন থাকবে সেটা সমান করে দাও, ফর্মুলাও করা লাগে না। তাহলে কি হলো, দেখো এখানে 3 করে গুণ করলে 3 কত হয়ে যাবে বাপু, 63 হয়ে যাবে। আর দেখো এটার ভ্যালু আর এটার ভ্যালু সেম করে নিয়েছি, কত হয়েছে 24 48, এখানে 16 2 3 16 48 করে নিয়েছি। তো এটাই গুণ করেছিলাম, 7 2 কত হবে 14, এটা অ্যান্সার। বুঝতে হবে আমাকে, বুঝতে পেরেছো? ফর্মুলা করলে আবার তোমাকে কি করতে হবে, আবার লঘু অনুপাত বের করে এটাকে তোমার আসতে হবে। বুঝেছো? অঙ্ক বুঝে আনসার করতে হবে। এবার এটাকে তুমি পাতিয়ে যদি করো কোনো সমস্যা নেই। 21:16 হচ্ছে, আর তামা আছে, আর একটা দস্তা আছে, ভেরি গুড। আর এখানে নিকেল বলছে, আর এখানে দস্তা বলছে, যেটা রেশিও বলছে 7:24, ভেরি গুড, কোনো ব্যাপার না। আমাদের বক্তব্য হচ্ছে এখানে জেড তো সেম আছে না, তাই জেড জেড মানে জিঙ্ক বা দস্তা, দস্তা এখানে 16, এখানে 24, এটা তো হতে পারে না। সমান করতে হয়, সমান করতে হলে কী করে, আমরা এলসিএম বের করবো। তাহলে 24 আর 16 এলসিএম, 24-এর ভিতর যাবে না, 24-এর ডবল করলাম 48, দেখলাম 48কে 16 দিয়ে ভাগ করা যায়, তাহলে এলসিএম হচ্ছে 48। তাহলে 48 যদি হয়, সেই সমান করতে গেলে এর সঙ্গে আমরা 2 গুণ করবো, 48 যদি করতে হয় একে আমরা 3 গুণ করবো, তাহলে আলটিমেটলি পেয়ে যাবো 3 21 কত হয়ে যাবে, 42 হয়ে যাবে। আর এটা তো 10 48 করেই ফেলেছি, আর এদিকে 2 গুণ করেছি মানে 7 2 14। হ্যাঁ, 3 63। ও সরি, 3 63, সরি সরি, 3 63, অপশন নাম্বার এ হবে। নেক্সট, এইবার আমরা দেখব কি বলছি। সোজা অঙ্ক রয়েছে, একটা আয়তা ঘন দিয়ে দিয়েছে, হ্যাঁ, আর একটা দিয়েছে কি ঘন, তাই তো? দুটোরই কী করতে হবে তাহলে? এইটার ক্ষেত্রে বলছে 6টি 6 সেন্টিমিটার প্রস্থের লোহার ঘনক দিয়ে
ভর্তি। আচ্ছা, বাক্সটি ধরবে এমন লোহার ঘনকের সর্বাধিক সংখ্যা কত? সিম্পল, কিচ্ছু না ভাই, বড় আয়তন বাই ছোট আয়তন। এই অঙ্কগুলো কি, বড় আয়তন বাই কি করতে হবে, এটা বড় আয়তন হবে, এটা উপরটা। আচ্ছা, এটাকে ছোট আয়তন দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো কতগুলো বাক্স, ছোট আয়তন। তার মানে কি, এখানে বড় আয়তন কোনটা, যেটা আয়তঘন আছে, যে 1.8 মিটার লম্বা, তাহলে সেন্টিমিটারে দেখো এটা আছে, তাহলে আমরা সেন্টিমিটারে কনভার্ট করবো। তাহলে সেন্টিমিটারে যদি আমরা কনভার্ট করি, তাহলে 1.8 মানে কত হবে, দেখো 1.8 ইন্টু 100। 100 কেন করছি, কারণ 1 মিটার একদম 1 মিটার সমান সমান কি হয়, 100 সেন্টিমিটার হয়। তাহলে এটা 1 মিটারের গুণ কত, তাহলে এটা 180 হয়ে যাবে, কারণ একটা পয়েন্ট দেখো আউট হয়ে যে 10 হয়ে যাবে, তাহলে এটা 10 কেটে যাবে, তাহলে 18 ইন্টু 10 মানে 180 হয়ে যাবে। এগুলো যদি আবার তোমাদের মুখোমুখি করা উচিত। তো 1.8 মিটার মানে 180 সেন্টিমিটার ইন্টু 150 সেন্টিমিটার আয়তন করছি কিন্তু, হ্যাঁ দেখো আয়তনের সূত্র বলছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। আর এটা হবে 120 সেন্টিমিটার, ব্যাস এটা পেয়ে গেলাম বড়টার আয়তন বা এতক্ষণের আয়তন। এই বাই কি, এ কিউব, ঘনকের আয়তন কি এ কিউব, তো 6 এর কিউব মানে 6 এর কিউব না লিখে 6 3বার লিখে, বুদ্ধিমানের কাজ এগুলো, যে 6কে আমরা 3বার লেখাও যা আর কিউব করাও তাই, কিন্তু কিউব করলে আবার তোমাকে ভাঙতে দিমাগ লাগাতে হবে, এখানে দিমাগ লাগাবো না, ঠিক আছে। চলো এবার দেখো 6 দিয়ে কাটবো, এখানে কত হবে, 6 দিয়ে 12, 20 হয়ে গেল, ভেরি গুড। আবার এটাকে প্রত্যেকটাই কেটে দেবো, এটা হয়ে যাবে 25, এটাকে হয়ে যাবে কত 30। আমাদের হিসাবের সুবিধার্থে এগুলো আমরা করবো। দেখো এবার দেখো 3 2 6 মানে 600 ইন্টু 25, তাহলে 6 25 150, আর 3টে শূন্য হয়ে যাবে, তাহলে 15,000 হয়ে যাবে, অপশন নাম্বার ডি। নেক্সট, তারপরে দেখো 3টি সংখ্যার গড় হলো 20, এই ডেটা সেটের পরিসীমা হলো, যে এইটা তোমরা অনেক হয়তো বোঝো না, যে পরিসীমা মানে আমরা বড় ক্ষেত্রে পরিসীমা পড়েছি, কিন্তু ডাটার ক্ষেত্রে পরিসীমা মানে বলতে চাইছে কি, এটা হচ্ছে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যার ভ্যালু, ঠিক আছে। বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যার ভ্যালু হচ্ছে 12। আর বলছে আর দুটি নিম্নতম সংখ্যার মধ্যে পার্থক্য, নিম্নতর সংখ্যার মধ্যে মানে কি, সেকেন্ড যে বড়টা আছে মাইনাস ছোট সংখ্যা, এটা ভ্যালু বলেছে 3। এখান থেকে আমরা তাহলে ছোট সংখ্যাটাকে ধরে নেব। আচ্ছা, ছোট সংখ্যা যদি আমরা এক্স ধরে নিই, এটা ছোট সংখ্যা এক্স হয়ে গেল ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যাটা কত দাঁড়াবে, এটা ছোট সংখ্যা স্মলেস্ট, এটা বড়, ঠিক আছে, এটা মেয়ে ধরবো। তাহলে ছোট সংখ্যা যদি এক্স হয়, তাহলে বড় সংখ্যাটা কত হবে, 12 প্লাস এক্স, 12 প্লাস এক্স, কারণ দেখো 12x এর থেকে এক্স বাদ দিলেই তো ছোটোটা পাওয়া যায়, তাই না, তবেই তো বড় সংখ্যাটা পাবো। তাহলে দেখো পেয়ে গেলাম। এবার দেখো সিমিলারলি সেকেন্ড সংখ্যাটাও আমরা বের করে ফেলবো, তাহলে মেজর সংখ্যা সেটা কত হবে, দেখো এটা পার্থক্য 3, মানে হচ্ছে কি ছোট সংখ্যা এক্স প্লাস 3 করলে পেয়ে যাবো, ব্যাস হয়ে গেছে অঙ্ক। এবার এগুলো সমষ্টি করলে কত আসে দেখো তো, 3টে এক্স আছে, একটা 3টে এক্স প্লাস 12 প্লাস 3 মানে কত, এক্স প্লাস 15, এইগুলো এইভাবে হিসাব করে নেবে। যোগ করলে কি হবে, 3টে এক্স আছে আর 12 আর 3 আছে, মানে টোটাল 15 হয়ে গেল। আর এটার ভ্যালুই বলেছে কত, গড়ে যদি 20 হয় 3টে সংখ্যার, মোট কত হবে 60 হবে, ভেরি গুড। তাহলে এক্স ইকুয়াল দেখো এখানে প্লাস 15 পরে গেলে কি হয়ে যাবে -15, তাহলে বিয়োগ করলে কত হবে, এক্স ইকুয়াল টু 45। তাহলে বড় সংখ্যাটি হলো, আচ্ছা বড় সংখ্যাটি, আচ্ছা সরি এখানে একটু ভুল করেছি কিন্তু আমরা, 3টে এক্স তো, হ্যাঁ এখানে 3 পাতায়নি তাই বলি, এটা 3x তো দেখো, একটা এক্স, দুটো এক্স আর 3টে এক্স, যোগ করলে 3টে এক্স হয়, আমি মুখে বলছি আর লিখছি আর একটা না, যাই হোক। তো 3 দিয়ে কাটলে কি হয়ে যাবে, 3 15 45, তাহলে এক্স এর ভ্যালু হলো 15, ভেরি গুড। চেয়েছে কি তোমার বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা মানে কোনটা, এইটা, এইটা সবচেয়ে বড়, তাহলে 12 প্লাস এক্স, তাই তো 12 প্লাস এক্স, তাহলে 12 প্লাস এক্স এর ভ্যালু 15, যোগ করলে কত হয় বাপু, 15 প্লাস 12, অ্যান্সার হিসেবে 27, অপশন নাম্বার সি। সিম্পল অঙ্ক, কোনো জটিলতা নেই। নেক্সট, আচ্ছা যারা বুঝতে পারলে না যে কেন 12 করলাম, দেখো এক্স প্লাস 12 কেন করলাম দেখে বলে দিচ্ছি। দেখো পরিসীমার মানে কি বললাম, বড় সংখ্যা ছোট সংখ্যা ডিফারেন্স, তাই তো, তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যা ডিফারেন্স, তাহলে এটা বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিফারেন্স সমান সমান 12। এখান থেকে দেখো আমরা বড় সংখ্যাটা মান কেন 12 প্লাস এক্স করলাম, দেখো তাহলে মাইনাস ছোট সংখ্যা, তাহলে এখানে ছোট সংখ্যা ধরে নিচ্ছি এক্স, তাহলে বড় সংখ্যা সমান সমান কেন হচ্ছে, এটা পার্থক্য কেন যোগ করতে হয়, দেখো তো সমান সমান, দেখো মাইনাস এক্স সমান সমান 12 হয়ে গেল, তাহলে এখানে বড় সংখ্যাটা আলটিমেটলি কী হয়ে যাবে, সমান সমান এখানে মাইনাস এক্স পাশে গেলে কী হয়ে যাবে, বুঝতে পেরেছো, তার জন্য 12 প্লাস এক্স বা এক্স প্লাস 12 করলাম। নেক্সট, তারপরে দেখো এটা তো খুব সোজা, তোমাদের এটা মুখস্থ থাকা উচিত, উচিত কি না, সূত্র না জানলে মুখস্থ থাকা উচিত, বলে দিয়েছিলাম কি করতে হয়, যখন এমন থাকবে এইটাকে কিউব করব আর এইটার সঙ্গে এই পাওয়ার যত গুণ করে দেবো, তাহলে 8 কিউব মাইনাস 3 8 24 করবো, তাহলে 8 কিউব মানে 512
আর -24 মানে কত হবে? 488। 488। 488 অ্যান্সার অপশন নাম্বার বি। এবার এটা কেন আসে, এটা কিভাবে আসে সেটার জন্য তোমাদের এবার দেখাই দিই। তাহলে এখানে আমরা এ সমান সমান ধরলাম এ, আর 1/a সমান সমান ধরলাম বি। কিভাবে আসে ওটা সেটা দেখাচ্ছে এবার। তাহলে এখানে কি আছে, এটা যদি ধরি তাহলে এটা হয়ে যাবে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হয়ে যাবে, তাই না? তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি বলছে? এ কিউ প্লাস বি কিউ এর সূত্র বলছে যে এ প্লাস বি এর হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। ভেরি গুড। তাহলে এ প্লাস বি এর হোল কিউব মানে এখানে কত? 512। এবার এখানে দেখো কি রয়েছে, তাহলে এইখানে দেখো এ প্লাস বি এর হোল কিউব মানে 8 কিউব -3a, আচ্ছা এটা পাতাও বির ভ্যালু তো 1/a, তো দেখো এটা কেটে যাবে অলরেডি, ইন্টু এ প্লাস বি মানে কত? 8। ঠিক আছে, তাহলে 8 কিউব মানে কত? 512 মাইনাস 3 কত? 24। তাহলে 512 থেকে 24 বাদ দাও, সেই একই বিষয়। তাহলে এটা আসলো এই যে 8 কিউব মাইনাস 3 24 এলো, যেটা প্রথমে করেছিলাম। এটা সূত্র করে করলে চলে আসবে, কিন্তু আমরা প্র্যাকটিস করতে করে জানো সূত্র পরীক্ষার সময় না করা লাগে। এখন করো, ঠিক আছে? এর বলছে একটি সমবাহু বহুভুজের অভ্যন্তরের কোণের যোগফল। হ্যাঁ, কি বললে? ওই আগের অঙ্কটা করো। আগের অঙ্কটা যেটা করলে ওটা প্রথমে কি বললে জানো? 8 কিউব, তারপরে ভাই মুখস্থ করলে তো তুমি যেটা বের করলাম সেটাই করলাম। যখন দেখবা এরকম রয়েছে তখন কিছু করার দরকার নেই, যখন কিউব বলবে, দেখো স্কোয়ার আর কিউব দুটোই শিখিয়েছি। চলো দেখো এখানে দেখো কি রয়েছে, তাহলে এ প্লাস 1/a সমান 8 আছে, তাহলে এ কিউ প্লাস 1/a কিউ এর মান কত? তো কিউব যখন থাকবে এই যে ভ্যালুটা থাকবে তাকে কি করি? কিউব করি মাইনাস এইটার সঙ্গে যত পাওয়ার আছে সেটা গুণ করব, মানে 24। এটাই বলেছিলাম, যেটা আমরা মাইনাসের জায়গায় যদি প্লাসের জায়গায় যদি মাইনাস থাকতো তখন কি হতো? প্লাসের জায়গায় মাইনাস থাকলে কি করবে? দেখো একটা জিনিস মাথায় রাখবে, এখানে পরীক্ষায় প্লাসই আসে, আর যদি দুটো চিহ্ন আলাদা হয়, ঠিক আছে, তখন প্লাস করে দেবা। যখন দুটো চিহ্ন সেম থাকবে তখন মাইনাস। এটা তো আগেও বলেছি, দুটো চিহ্ন সেম থাকলে কি বললাম? দুটো চিহ্ন সেম থাকলে কি করবা? মাইনাস করবে। আর দুটো চিহ্ন থেকে যে কোনো একটা যদি মাইনাস একটা প্লাস থাকে, যখনই আলাদা থাকবে দুটো চিহ্ন তখন প্লাস করে দেবো, ব্যাস। এই আগেও করেছি। তো এটা আসলে প্লাসের ক্ষেত্রে। আর যদি স্কোয়ারের ক্ষেত্রে হয়, স্কোয়ারের ক্ষেত্রে কি করতে হয়? স্কোয়ার -2 করতে হয়, এটাও সূত্র থেকেই আসে, ঠিক আছে? আর যদি ওই যে, আর যদি একটা মাইনাস একটা প্লাস থাকে তাহলে কি করে দেবে? যোগ করে দেবে, এইটুকু, আর কিচ্ছু না। তারপরে আচ্ছা, একটি সমবাহু বহুভুজের অভ্যন্তরের কোণের যোগফল। আচ্ছা আগে জানতে হবে যে অভ্যন্তর কোণের যোগফলের সমষ্টি কত। কারণ আমার বহুভুজ যখন চেয়েছে, বাহুর কর্ণ যখন চেয়েছে, তখন বাহুর কর্ণের সূত্র কি বলছে জানো? বাহুর কর্ণ সূত্র বলছে n ইন্টু n-3/2। n মানে কি এখানে? n মানে হচ্ছে বাহু সংখ্যা, নাম্বার অফ। দেখো তাহলে বাহু সংখ্যা এখানে n, ঠিক আছে? তাহলে n এর ভ্যালুটা আমাকে জানতে হবে, আর n এর ভ্যালু পাওয়ার জন্য এখানে ক্লু দিয়েছে, যোগফল দিয়ে দিয়েছে। এবার যোগফলের অভ্যন্তরীণ কোণগুলির যোগফলের সূত্র বলছে n-2 ইন্টু 180 ডিগ্রি। n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে এই সূত্র দুটো তোমাকে মুখস্থ রাখতে হবে। আর অন্তকোণ বা পলিগনের যত টাইপের হয় সবকটা আমার করানো আছে ভিডিওতে, তোমরা যারা প্রিভিয়াস ক্লাস করেছো তারা জানো, আর যারা করেও পারলে না তাদের মতো অলস ব্যক্তি জীবনে দেখিনি আমি। 1440। চলো তাহলে এইখান থেকে আমরা কাটাকুটি করে দেখতে পাচ্ছি এটা কত যাবে। 0 0 কেটে গেল, 8 18 144, তাহলে 8 হলো। তাহলে n সমান সমান কত হবে? এ পাশে -2, ও পাশে গেলে +2, তার মানে 10 হয়ে যাবে। তাহলে এটা কি দশভুজ আছে, তাই না? মানে এই যে পলিগনটা আছে এর বাহু সংখ্যা 10 আছে। তাহলে ইজিলি এখান থেকে আমরা কর্ণের কতগুলি পেয়ে যাব। তাহলে n মান হচ্ছে 10 ইন্টু n-3 মানে কত হবে? 10 - 3 মানে 7 হয়ে যাবে, বাই 2। 2 থেকে কাটবো, হয়ে যাবে 5। তাহলে আলটিমেটলি 5 7 35। বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটাকে স্ট্যাক করতে হবে? তোমাকে দেখতে হবে আর করতে হবে। নেক্সট, তারপরে দেখো 18% লোকসান এবং 17% মুনাফার মধ্যে পার্থক্য। আচ্ছা আমরা জানি ক্রয়মূল্য 100% ধরি, সেক্ষেত্রে যখন দেখছি 18% লোকসান মানে কত টাকাতে বিক্রি করেছিলে তুমি? 82% বিক্রি। আচ্ছা 17% মুনাফা লাভ করেছো মানে কত? 117% বিক্রি করেছো। তাহলে এদের যে ডিফারেন্সটা, কত টাকা ডিফারেন্স দেখছি, কত পার্সেন্টের ডিফারেন্স? এটা 35% ডিফারেন্স। এই পার্সেন্টেজ অনুযায়ী দেখছি 35% ডিফারেন্স, আর টাকা অনুযায়ী দেখা যাচ্ছে 63 টাকা ডিফারেন্স। অ্যান্সার কি চেয়েছে? ক্রয়মূল্য। ক্রয়মূল্য তো 100% হয়, তাহলে 100% মানে কত পেয়ে যাবো। তাহলে
তাহলে এখানে কেটে দিলাম, তাহলে এখানে দেখো 5 20 100 হয়ে যাচ্ছে, আর 5 7 35, 7 9 হয়ে যাবে 63। তাহলে আলটিমেটলি দাম দাঁড়ালো 180, 180 টাকা। অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট, এখানে কি বলছে? এ একটি কাজ 6 দিনে করতে পারে, ভেরি গুড। বি এটি সম্পূর্ণ করতে 8 দিন সময় নেয়। একসঙ্গে কাজ করলে সি যতদিন এ এবং বি লাগে ততদিন নেয় একসঙ্গে কাজ শেষ করতে বি এবং সি। তোমরা এক্স ধরতে যাবে হয়তো, আমি বলবো বাবু না, এক্স ধরার দরকার নেই। অঙ্কে কী বলেছে একটু ভাবো, দেখো, যেভাবেই করো ওইভাবেই করবো। বলছে এ কাজ করে 6 দিনে, ভেরি গুড। বি করে 8 দিনে। এবার এদের এলসিএম করে আমরা কি বের করে নেবো? ওদের এফিসিয়েন্সি বের করে নিয়ে মোট কাজ বের করবো 24। তাহলে এদের এফিসিয়েন্সি কত? 4 6 24, 3 8 24। এইবার অঙ্কে আসো, এইবার অঙ্কে আসো। বলছে কি সি এ আর বি যতদিন সময় নেয় সি একা সেই দিন সময় নেয়। তার মানে কি এ আর বি একসঙ্গে যে পরিমাণ কাজ করে সি সমান সমান সেই পরিমাণ কাজ করে, বলতে পারি তো? 24/7 হবে। তার মানে সি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 7। 24/7 সি এর এফিসিয়েন্সি 7, সোজা। এবার বলছে একসঙ্গে কাজ শেষ করতে বি এবং সি এর কদিন লাগবে। আচ্ছা, তাহলে 24 ইউনিট হচ্ছে মোট কাজ, আর বি আর সি, তাহলে বি হচ্ছে 3 ইউনিট, সি হচ্ছে 7 ইউনিট। তাহলে 7 আর 3 কত? 10 ইউনিট কাজ করছে একসাথে। তাহলে 10 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কাটাকুটি করলে এদিকে 12, এদিকে 5, তাহলে অ্যান্সার 12/5, অপশন নম্বর এতে আছে। বুঝতে পেরেছো? কোনো জটিলতা আছে অঙ্কটাই বলো, শুধু ভাষাটা বুঝতে হবে। জটিলতা কি আছে? হ্যালো, শোনা যাচ্ছে তো নাকি? কথাই বলেন এরা। দাদা ওখানে 7-এর জায়গায় 24/7 হতো না? কেন 24/7 হবে? এখানে কি সি এর ভ্যালু চেয়েছে? না না, আমি সেটা বলতে চাইছি না। সি এর যে এ আর বি এর এফিসিয়েন্সি তো আসলো 7 আসলো, তাহলে সি তো 7 করবে, তো 7 তো 24 ভাগ যাবে না সেটা? কেন আমি ভাগ করতে হবে? 24 আমাকে সি এর অ্যান্সার চেয়েছে? আমার কি সি এর অ্যান্সার চেয়ে সেটা বলো। সি এর অ্যান্সার জানি ঠিক আছে, কিন্তু ওখানে সি এর এফিসিয়েন্সি বের করতে গেলে তোমাকে করতে হবে না? কেন করতে হবে? এখানে কি বলে দিয়েছে? এ এবং বি লাগে ততদিন নেয়, তাহলে এই কাজটা করতে এ আর বি তো আছে দাদা, এ আর বি তো 7 তো করছে না, 7 দিন তো টাইম লাগছে না? এ আর বি টাইম লাগবে। তোমার একটা কথা বলি খালি, 24/7 গুরু time গুরু লাগবে। এদিকে এদিকে, তুমি ভাষাটা বুঝতে পারোনি, আমি তোমাকে বোঝাতে হবে। আমি বললাম তুমি একদিনে তুমি তুমি আর মনে করো মামনি দুইজন মিলে একসঙ্গে কাজ করছো, তুমি 3 ইউনিট করে করছো আর মামনি 1 ইউনিট করে করছে, তাই টোটাল 4 ইউনিট করছো, ঠিক আছে? তাহলে 20 ইউনিট কাজ আছে, তাহলে তোমার কদিন লাগছে? ভালো করে বুঝবে, মোট কাজ 20 ইউনিট আছে, তোমার কদিন? 5 দিন লাগবে। এবার অঙ্কে তোমরা এবার বলা হচ্ছে কি তোমরা দুইজন মিলে 5 দিন লাগাচ্ছ, আবার আমি আবার সেই কাজটা করতে 5 দিনই লাগাচ্ছি, তাহলে আমার এফিসিয়েন্সি কত আসবে 5 দিন করে লাগলে? বলো বলো। 4 দিন লাগবে তাহলে। তাহলে কি হলো, সেই একই ব্যাপার আসলো কিনা? বুঝতে পেরেছো? বুঝতে পারো না এখনো? সোজা সোজা জিনিস বুঝতে পারছো না? আরে তোমরা দুইজন মিলে যে টাইমটা লাগাচ্ছ আমিও সেই টাইম লাগাচ্ছি, তার মানে কি তোমরা দুইজন মিলে যতটুকু কাজ করো আমি একা সেইটুকু কাজ করি, এটা সিম্পল ম্যাটার। তো ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি এবার। নেক্সট, তারপরে আচ্ছা এই ক্ষেত্রে তোমাকে কিছু পয়েন্ট মনে রাখবে, এটা অঙ্কটা করার আগে। এটা পরীক্ষায় তোমাদের ডাইরেক্টলি সূত্রটাও তুলে দেয়, অনেক সময় দেখা যায়। দেখো একটু স্ট্যান্ডার্ড হচ্ছে তো, একটু হালকা স্ট্যান্ডার্ড, কিছু না। মাথায় রাখতে হবে যে কি সেকে স্কোয়ার থিটা মাইনাস, মুখস্থ রাখবে 3টে, tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কয়ার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর একটা কি আছে সাইন স্কোয়ার, এটা এটা শুধু প্লাস, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটে মুখস্থ রাখবে, তোমাদের কিন্তু ডাইরেক্টলি পরীক্ষায় এই সূত্র তুলে দিয়ে আসে অ্যান্সার। তোমরা জানো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যারা ঘাটো তারা ঠিক জানতে পারবে, দেখবে এটা কিন্তু পরীক্ষায় আসে ভাই। সো এটা মুখস্থ রাখতে হবে, মাস্ট বি। তাহলে এখান থেকে ইজিলি আমরা পেয়ে যাবো। এবার দেখো কী করছি, তাহলে এইখানে যদি আমরা দেখছি যে এখানে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার আছে, তাহলে সেই জায়গাটাতে আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে আমি কীভাবে ওই 8টাকে হাঁটাবো?
তার জন্য আমরা কি করতে পারি, 8টাকে হারাতে গেলে আমাকে 8 কমন নিতে হবে, তাই না? এখানে তো 7 আছে, তাহলে 8 কী করে কমন নেব? তাহলে আমরা একটা জিনিস ভাবো, -7 tan স্কোয়ার এক্স রয়েছে, এটাকে আমরা লিখতে পারি না যে 8 tan স্কোয়ার -8 tan স্কোয়ার এক্স -tan স্কোয়ার এক্স? একই তো বিষয়, একই বিষয় কিনা বলো? একই বিষয়। এটা সরি, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাই প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এইখান থেকে দেখো বাদ গেল সেই 7 tan স্কোয়ার থিটা। আমার হিসাবের সুবিধার্থে, কারণ আমি চাইছি sec স্কোয়ার tan স্কোয়ার করতে, কারণ আমরা সূত্রে জানি sec স্কোয়ার tan স্কোয়ার সমান 1, তাহলে ইজি হয়ে যাবে। আর সেটাই করেছে। আর এখানে বলে দিয়েছে যে কোনটার মান 0 ডিগ্রির থেকে বেশি হবে বাট 90 ডিগ্রির থেকে কম হবে। তাহলে দেখা যাক 90 ডিগ্রি থেকে কম হবে মানে সরি 90 ডিগ্রি সমান বা কম হবে এরকম। আচ্ছা, তো এখানে দেখো 8 sec স্কোয়ার, তাহলে 8 sec স্কোয়ার লিখলাম, এটা 8 sec স্কোয়ার এক্স, তাহলে মাইনাস এটা কি লিখবো বললাম, 8 tan স্কোয়ার এক্স প্লাস, ওটাকে ভেঙে নিলাম, -7কে 8 করলাম, কিন্তু আমাকে -7ই তো রাখতে হবে, তাহলে প্লাস tan স্কোয়ার এক্স লিখবো ইকুয়াল টু 11। এইগুলি হচ্ছে মডিফিকেশান, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে এই জন্য। এবারে দেখো, তাহলে এখানে 8 কমন নেবো, এই দুটোর ভিতরে 8 কমন যায়, তাহলে 8 যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে দেখো sec স্কোয়ার এক্স, থিটার ভ্যালু এখানে এক্স দিয়েছে, হ্যাঁ, এক্স মাইনাস tan স্কোয়ার এক্স দিয়ে সূত্রটা আমরা ফেলাই, সেটা পেয়ে গেলাম। আর এখানে প্লাস tan স্কোয়ার এক্স ইকুয়াল টু 11। তাহলে এখানে দেখো ডাইরেক্টলি এটা মানে কি 8 গুণ 1, তাই তো? এর ভ্যালু কত? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার ভ্যালু 1, তাহলে এটা মানে লিখতে পারি 8 গুণ 1 মানে 8কে 8, তো ডাইরেক্ট আমরা লিখতে পারি tan স্কোয়ার, ফোন এসে দেখো, tan স্কোয়ার এক্স ইকুয়াল টু, এখানে 11 আছে, এখানে 11 ছিল, আর এ পাশে 8 প্লাস 8 পাশে গেলে -8 হয়ে যায়, মানে কি হয়ে যাবে? -3 হবে কেন বাবা? এখানে বড় সংখ্যা 11 আছে, শুধু 3। তাহলে এইবার যদি হয়, তোমরা ইজিলি তো এটা বুঝতে পারছো। এবার এখানে সিম্পলি দেখো বাপু, এর tan স্কোয়ার এক্সকে আমরা লিখতে হবে শুধু tan x লিখবো, শুধু tan x মানে কত হয়ে যাবে √3। এইবার বলো √3 ভ্যালু কার? tan এর কত? tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। তাহলে এখানে tan 60 ডিগ্রি যদি হয় √3 মানে সেটা tan আউট হয়ে যাবে, x এর ভ্যালু √3 পড়ে থাকবে। বুঝতে পেরেছো? সেই √3 মানে কি 60 ডিগ্রি পড়ে থাকবে অপশানে। ব্যাস এইটুকু, অঙ্ক সোজা, কিন্তু তোমাকে প্রসেস জানতে হবে। যদি তোমাকে ডব্লিউপিতে আসে তো এর বাইরে কঠিন আসবে না, এটাকে কঠিন বলে না, এটা ইজিই বলে। নেক্সট, তারপর দেখো দুটি ইনলেট পাইপ একটি অপরটির থেকে দ্বিগুণ কার্যকরী। তার মানে কি বলছে ভালো করে বুঝো। আরও একটি আউটলেট পাইপ 10 ঘন্টায় চৌবাচ্চাটি ফাঁকা করে ফেলে। সবকটি পাইপ একসঙ্গে কাজ করলে খালি চৌবাচ্চাটি 2.5 ঘন্টায় ভরে যায়। তার মানে কি দেখো ভালো করে বুঝবে, ইনলেট মানে সে দুটো ভরছে। তাহলে ধরে নিলাম এ আর বি ভরার কাজ করছে, আর সি বাবু কী করছে, বের করে দেওয়ার কাজ করছে। তাহলে এ প্লাস বি মাইনাস সি যখন হচ্ছে তখন টাইম লাগাচ্ছে কত ঘন্টা? 2.5 ঘন্টা, ঠিক তো? এবার তখন বল দেখো সব কটি পাইপ একসঙ্গে খুলে, তার মানে কি এ প্লাস বি ভরছে, আর মাইনাস সি মানে সি মানে যেটা আউটলেট পাইপ সেটা বের করে দিচ্ছে, তার জন্য 2.5 ঘন্টা। কিন্তু যখন বলছে আরও একটি আউটলেট পাইপ 10 ঘন্টায় চৌবাচ্চাটি ফাঁকা করে ফেলে, কিন্তু সি ফাঁকা করছে কে? সি। যে ফাঁকা করছে সে টাইম লাগাচ্ছে 10 ঘন্টা ফাঁকা করতে। তাহলে এদের এলসিএমটা আসবে আমার ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা। তাহলে 2.5 আর 10-এর এলসিএম করলে কত হবে? আমি বলেছিলাম বড় সংখ্যাটাকে যদি ভাগ করা যায়, দেখো 10কে 2.5 দিয়ে ভাগ করা যায়, 4 2.5 হয়ে যাবে 10, যাই তো? তাহলে 10 হচ্ছে এলসিএম। তাহলে তাই যদি হয় তাহলে 4 2.5 হলো 10, আর এদিকে 10কে 10। তার মানে কি বুঝলে, সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে এ প্লাস আছে যে কত সময় নেবে কম কার্যকরী ইনলেট পাইপটি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে। কম কার্যকরী ইনলেট পাইপটি, আচ্ছা এখানে আমার কম কার্যকরী দিয়েছে, আচ্ছা দেখছি। এবার এখানে আমরা ঠিক রেশিও করবো। এবার দেখো কিভাবে, কিন্তু আমাকে এখানে জানতে হবে যে এ আর বি কত করে ভরছে। বলো তো কি কত হবে? আগে যারা করেছে তারা পারবে। কত হবে? কত হবে এটা দেখে বলো, কত হবে? এ আর বি এর এফিসিয়েন্সি সমষ্টি কত? 3 গাধা 3 করছে, 4 আছে, 4ই তো আছে।
এ আর বি সমান 4 আছে। গাধা। 5 হবে না, সি কে বি হচ্ছে, তবে তো 4 হচ্ছে, তাই না? 3 বললো কে, 4 বললো কে? গাধা। এখানে কি হচ্ছে, এখানে বলছে একজন বের করে দিচ্ছে তবে গিয়ে 4, আর সে বের করছে কত করে, 1 করে বের করছে। তোমার বালতিতে 5 লিটার জল যদি তুমি ভরো, তারপরে গিয়ে তো 1 বের করলে 4 হবে। আর ভরছে কে, ভরছে এ আর বি। তাহলে এ আর বি ভরছে যতটুকু, সেখান থেকে বদমাইশি করে সি মানে 1 ইউনিট ফেলে দিল, তাহলে আলটিমেটলি এ আর বি ভরেছিল কতটুকু। সিম্পলি ভাষা বোঝে, মানে একটুখানি সিম্পলি বুঝলেই তো হয়ে যায়, 5 হয়ে যাবে। আরে বাবা, সি তো বের করে দিচ্ছে, তাহলে ভরা কাজটা এ আর বি করছে। তাহলে যখন সি 1 করে বের করে দিয়েছে, তারপরেও ভরাট আছে কতটুক, 4 মানে 4 ইউনিট ভরাট আছে। তার মানে এ আর বি নিশ্চয়ই 5 ইউনিট ভরেছিল, তার থেকে সি 1 ইউনিট বের করে দিয়েছে, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি 5। এবার এখানে অঙ্কে আসো, এটা হচ্ছে এ আর বি এর এফিসিয়েন্সির টোটাল। কিন্তু অঙ্কে বলেছে একটি অপরটির থেকে দ্বিগুণ কার্যকরী, একটা যদি 1 হয় আর একটা হবে 2। এটুকু ক্লিয়ার আছে কিনা বলো, এটুকু ক্লিয়ার আছে কিনা বলো, আছে? তার মানে এখানে টোটাল কত, 3। তো আমরা যেটা বলছি 3 এফিসিয়েন্সি, 3 মানেই 5, ভেরি গুড, 3 মানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্টলি করতে পারি যে দেখো 3 মানেই 5 এটুকু করে দিই, তাহলে 3 মানেই 5 মানে কত, 5/3, যেটা আমাদের অ্যান্সার আসবে তার সঙ্গে 5/3 গুণ করে দেবো, বুঝো তো? 3 মানেই 5, তার মানে কি 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 5/3 গুণ করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে আমাদের এই হিসাবে দেখো অ্যান্সার কত আসছে, মোট কাজ 10, সেটাকে ইনলেট পাইপটি মানে সবচেয়ে কম, কম মানে কে, ইনলেট মানে 1, ইনলেট মানে 1, ঠিক আছে, ইনলেট মানে 1, তাই তো? বুঝতে পারছো? দেখো ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের, তাও যে বুঝতে না পারো। 3 মানে যদি 5 হয়, আমার চেয়েছে অ্যান্সার কোনটা, ইনলেট পাইপটি যেটা কি কম, তাই কম মানে এখানে 1, তাহলে এখানে আমরা 1-এর ভ্যালুটা বের করে নাও। 3 মানে যদি 5 হয়, তাহলে 1 মানে কত, 3 মানে যদি 5 হয়, তাহলে 1 মানে কত, 5/3। ক্লিয়ার আছে তো? তাহলে যেটা কম করে ভরছে তার এফিসিয়েন্সি 5/3, তাহলে অ্যান্সার করব 10/5/3। 10/5/3 মানে কি, 3টা নিচে না হয় কোথায় হয়, ডাইরেক্ট উপরে হয়ে যায়, তাহলে 5 দিয়ে ভাগ করলে 5×2 = 10, মানে 3×2 = 6, অ্যান্সার অপশানটি। বুঝতে পেরেছো? কিছুই নেই বলো, জাস্ট শুধু ভ্যারি করবে। আর তোমরা জানো দাদা এইভাবেই অঙ্ক করায়, দাদার প্রসেস সেম, এরা কত এসছে এটা কত এসছে, ভ্যারি করবে, অ্যান্সার ক্লিয়ার। বুঝতে পেরেছো? দাদা আমার 5 এসেছিল অ্যান্সার। 7 বলতে হতো না, 7 অ্যান্সার হবে না তো, 7 অ্যান্সার হবে না, 6 হয়েছিল 7 অ্যান্সার হবে না গুরু। দেখো তারপরে মিনিমাম একটু ভালো করে ভাবো, দেখবে পেরে যাবে, ঠিক আছে? এটা বলছে যদি 8x + 5y + 11 = 0 এবং 20x - ky - 9 = 0 সমীকরণের কোনো সমাধান না হয়, তাহলে কে এর মান কত? তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন বলবে কোনো সমাধান না হয়, তার জন্য একটা ফরম্যাট বলছে a1/a2 = b1/b2 নট ইকুয়াল টু c1/c2, ঠিক আছে? এবার এখানে দেখতে হবে যে কোনটার মান চেয়েছে। দেখো এইটা হচ্ছে এ, এটা হচ্ছে a2, এটা হচ্ছে বি, এটা হচ্ছে b2, এটা হচ্ছে সি, এটা হচ্ছে c2, ঠিক আছে? এবার মান ইনপুট করবে, অ্যান্সার চলে আসবে। এবার দেখবো, যদি মাথায় রাখবে সবসময়, যদি আমার প্রথমটার আর দ্বিতীয়টার মান চাই, তাহলে এটার আমার কোনো কাজ নেই, এটা আমরা কিছু করবোই না, বুঝতে পেরেছো? তাহলে আর সাধারণত এটা চাইও না, আর ডব্লিউবি তো চাইবেই না তোমাদের। তো এখানে দেখো অ্যান্সার চাইছে কি, কে কত নম্বরে আছে, 2, মানে বি এর পোর্শন থেকে চেয়েছে, তাহলে আমরা এই দুটোকে করলেই অ্যান্সার চলে আসবে, বুঝতে পেরেছো? তাহলে a1 মানে হচ্ছে এখানে 8, এইগুলো একটু মাথায় রাখতে হবে, কিছু করার নেই। আর a2 মানে হচ্ছে কত, এখানে 20, তাহলে 8/20 = b1 মানে ভ্যালু বলছে 5, ওকে। কে এর ভ্যালু বোঝাও, কে মানে কি আসছে এখানে, কে মানে কে এর ভ্যালু বলছে y। এবার কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে দেখো 2 আছে, এটা 4×5 = 20 আছে, তাহলে আলটিমেটলি এখানে দেখো, সরি এটা কিন্তু মাইনাস আছে, দেখেছো? এটা মাইনাস আছে, দেখেছো তো? মাইনাস দিতে হবে, কিন্তু মাইনাস থাকলে মাইনাস, আর প্লাস থাকলে দেওয়া লাগে না, জানো তো? তো এখানে কিন্তু মাইনাস আছে, তার জন্য মাইনাসটা দেবে। তাহলে আলটিমেটলি এবার দেখো কত আসছে, -2y = 25, তাহলে -y =
বা শুধু ওয়াই যদি করি আমরা, শুধু ওয়াই ইকুয়াল টু 25/-2, তাহলে ইকুয়াল টু -12.5। 12.5। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। অঙ্ক এবার যখন তুমি শিখে গেলে, এরপর আমি কি বললাম, তোমাদের পরীক্ষার সময় হয় এইটা আসে বা এইটাই আসবে, এইটা দেয় না সাধারণত, তাহলে ইজিলি পারবে এবার। কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে যখন বলবে যে কোনো সমাধান যায় না। ঠিক আছে, নেক্সট। তারপরে দেখো, 80 কিলোমিটার/আওয়ার গতিতে চলমান একটি ট্রেন 9 সেকেন্ডের মধ্যে একটি থাম এবং 27 সেকেন্ডের মধ্যে একটি প্ল্যাটফর্ম পেরিয়ে যায়। দেখো তাহলে এখানে কি বলছে, সোজাই আছে, বলছে দেখো একটা থামকে অতিক্রম করছে, তাহলে একটা থামকে যখন অতিক্রম করছে, থামকে অতিক্রম করা মানে ট্রেন জাস্ট কি, ট্রেন জাস্ট কি তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তার মানে আমরা বলতে পারি ট্রেন জাস্ট তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে 9 সেকেন্ড লাগাচ্ছে, বলতে পারি না? থামকে অতিক্রম করা মানে কি, ট্রেন তার নিজের দৈর্ঘ্য, তাহলে আমরা বলতেই পারি যে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করতে 9 সেকেন্ড লাগাচ্ছে। ভেরি গুড, এটা বুঝে গেছো, মানে অঙ্ক অনেকটা এগিয়ে গেলে। এবার বলছে ট্রেন যখন প্ল্যাটফর্মকে পের হচ্ছে তখন 27 সেকেন্ড। তাহলে প্ল্যাটফর্মকে পের হওয়া মানে কি, ট্রেন তার নিজের দৈর্ঘ্যও যাবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও যাবে। তাহলে এইখান থেকে আমরা তো পেয়েই গেছি যে ট্রেন তার নিজের দৈর্ঘ্য যেতে কত সেকেন্ড লাগাচ্ছে, 9 সেকেন্ড, কিন্তু টোটালি ও লাগিয়েছে কত সেকেন্ড, 27 সেকেন্ড। তার মানে বলতে পারি এই 27 সেকেন্ডের ভিতরে 9 সেকেন্ড শুধু তার নিজের দৈর্ঘ্যটাই যেতে লেগেছে, তাহলে প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য সেইটুকু যেতে কত সেকেন্ড লাগিয়েছে, 18। ব্যাস, এই কনসেপ্ট ক্লিয়ার। মানে দেখো অঙ্ক যে বাচ্চাদের মতো অপনয়ন করে করে দেবো। দেখো দেখো কি বলছে, তাহলে 80 কিলোমিটার গতি রয়েছে, আর এখানে তোমার কি মিটারে আনসার না, মিটার পার সেকেন্ডে করবো। তাহলে 80 কিলোমিটার গতি আছে, মিটার পার সেকেন্ড মানে 5/18 দিয়ে গুণ করলাম, এটা মিটার পার সেকেন্ড। অ্যান্সার চাইছে কি, ট্রেনটার চাইলে 9 দিয়ে গুণ করবো, কারণ জানি যে স্পিড ইন্টু টাইম মানে ডিস্টেন্স আসবে, কিন্তু এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যে কতটুকু টাইম লেগেছে, 18 মানে কত, এইটুকু। অঙ্ক এইভাবে করতে হয়, কনসেপ্ট ক্লিয়ার, কেল্লা ফতে, অঙ্ক ইজি। পরীক্ষার সময় তোমার টাইম কতটুকু লাগবে, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে না, তুমি ডাইরেক্টলি বলবে তো সোজা আসে, তুমি শুধু দাস পরীক্ষার সময় এটুকু করবে। কতটুকু টাইম লাগবে, 10 সেকেন্ড লাগবে, তুমি করবে আর একজন ভয়ে পালিয়ে যাবে। তুমি এটাও করবে না, যারা একটু জানে কাটাকুটি বোঝে এটাও করবে, যখন দেখবে যে 18 আছে মানে কি 5/18 মানে 18 অটোমেটিক কেটে যাবে, তুমি জাস্ট শুধু এইটুকু করবে, মুখে মুখেও করা যাবে এইভাবে। নেক্সট, আচ্ছা, এত ঘটিকার ঘড়ির ঘন্টা আর ঘড়ির মিনিটের ঘন্টা, তাহলে একটা কাজ করতে হবে আমাকে, সেকেন্ডকে আগে মিনিটে করতে হবে। আমরা সূত্র জানি, কি সূত্র জানি, যে 60 ইন্টু আওয়ার মাইনাস 11 ইন্টু মিনিট ডিভাইডেড বাই 2। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রবৃদ্ধ কোণ মানে কি, প্রবৃদ্ধ কোণ মানে 180 ডিগ্রির বেশি, কি 180 ডিগ্রির বেশি হতে হবে, মাথায় রাখবে, জানো তো এটা, প্রবৃদ্ধ কোণ মানে 180 ডিগ্রির বেশি হতে হবে। দেখো এই দেখো, মানে 360 থেকে যেটা বেরোবে 360 থেকে বিয়োগ দিতে হবে। আর দেখা যাক, এরকমও হতে পারে যে বিয়োগ নাও দিতে পারে, অন্য কোনো অঙ্ক থেকে থাকবে যে বিয়োগ নাও করতে হতে পারে। যদি 180 ডিগ্রি ওপরে হয় তাহলে বিয়োগ করার দরকার নেই, ঠিক আছে। নেক্সট, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবৃদ্ধ কোণ যখন বেরোবে না তখন দেখবে 360 ডিগ্রি থেকে আর পরে বিয়োগ করতে হবে। নেক্সট দেখো, তাহলে এবার এখানে আসছি, বলছি এত ঘড়িকাই ঘড়ির ঘন্টার ঘাত ও মিনিটের হার। তাহলে আমার প্রথম কাজ হবে কি, যে ঘন্টা তো আছে 6 ঘন্টা, ভেরি গুড, কিন্তু সেকেন্ডটাকে আমাকে মিনিটে কনভার্ট করা। তাহলে 6 প্লাস, আমি 6 সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে গেলে ক দিয়ে ভাগ করবো আপু, 60 দিয়ে, তার মানে বলতে পারি 1/10, তার মানে কত হয়ে যাবে 6 আর 61/10, তাই তো। দেখো 10কে 60 প্লাস 1 মানে 61/10, তো 61/10কে আমরা কি লিখতে পারি, 6.1 লিখতে পারি, ঠিক আছে, 10 দিয়ে ভাগ করে দিলাম 6.8, তাহলে একটা হচ্ছে 6 আরটা হচ্ছে 6.1। এবার সূত্রে চলে আসবো, যে এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। তাহলে একটা পেলাম 6 ঘন্টা আর মিনিটটা পেলাম 6.1 মিনিট, ওকে। এবার সূত্র বলছে কি, যেটা প্রথমে দেখালাম, সূত্র বলছে 60 ইন্টু, ডাইরেক্ট করবে পরীক্ষার সময় এইভাবেই করবে, 60 ইন্টু আওয়ার, তাহলে 60 ইন্টু আওয়ার মানে কত, 60 ইন্টু আওয়ার 6 রয়েছে মানে 360, ওকে, ইন্টু কি আছে 11 ইন্টু মিনিট, তাহলে এর সঙ্গে 11 গুণ করে দেবো, 11 গুণ করা মানে কত, 6 7 আর 1, গুণ করা খুব সোজা, তোমাদের শিখিয়েছি, এইটা লাস্টে মানে প্রথমেরটা প্রথমে পাঠাও, লাস্টে পাঠাও, দুটোকে যোগ করে দাও, যোগ করলে 11 দিয়ে গুণ হয়ে যায়। তাহলে এটা আসলো, এবার 1টার আগে দশমিক মানে 1টার আগে দশমিক দিয়ে দেবো, বাই 2 করবো, এটা মাইনাস আছে বাই 2 করবো, 2 করলে হয়ে যাবে,
ঠিক আছে, এবার বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 360 থেকে 67.1 বিয়োগ করো, কত হয় তাড়াতাড়ি, কত হচ্ছে? 292.9। 9/2 করবো, তাহলে ভাগ করলে এটা আবার কত হচ্ছে? করো করো, 146.45। 146.45। আরে 2 দিয়ে ভাগ করা খুবই সোজা। এটা আসলো। এবার এটা তো প্রবৃদ্ধ কোণ না, 180 ডিগ্রি বেশি হতে হবে, তাহলে কি করতে হবে? 360 ডিগ্রি থেকে বাপু এটাকে বাদ দিয়ে দাও, তাহলে 146.45 বাদ দিয়ে দাও, এখানে 0 দিয়ে দাও, বিয়োগের সুবিধা হবে যাবে। তাহলে অ্যান্সার আসবে, দেখো একটা অপশানে দেখবে, দেখি 55 আসলে একটা অপশানে দেখো 0.55 আছে, 213 এটা আসবে। ঠিক আছে, বিয়োগ করলে। নেক্সট, সূত্রগুলো মনে রাখতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এখানে তো খুব সোজা, এটা অ্যান্সার 3 - r মানে অপশান বি, এটা তো শিখিয়েছি, এটাও সূত্র, কিন্তু এটা শিখিয়েছি এমন থাকা মানে বিয়োগ আছে মানে বিয়োগ করে দেওয়া, যোগ আছে মানে যোগ করে দেওয়া, বলেছিলাম কি না? বলেছিলাম। যে কেন হয় দেখে নাও, তাহলে এখানে আমরা 3 = a ধরলাম, আর -8 = b ধরলাম, না -8 না, শুধু 8 ধরো, 8 = b ধরলাম, তাহলে এখানে a কিউ - b কিউ এর সূত্র, তাহলে a কিউ - b কিউ এর সূত্র কি বলছে? a প্লাস বি, সরি এ মাইনাস, তো এখানে মাইনাস বি, এটা a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি। আচ্ছা, এবার দেখো এটা যদি হয়, এবার একটা জিনিস দেখো, আমরা নিচেই কি ধরেছি দেখো, এখানে 3 মানে a ধরেছি, তাহলে 3 এর স্কোয়ার, তাহলে a মানে 3 মানে যদি a হয় তাহলে a এর স্কোয়ার ওটা, ঠিক, প্লাস 3 মানে a ধরেছি, 8 মানে b, তাহলে a ইন্টু b মানে ab হয়ে যাবে, প্লাস 8 স্কোয়ার মানে 8 মানে তো b ধরেছি, তাহলে b এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এই যে পোর্শনটা, এই পোর্শনটা কমন আছে কিনা, কেন কেটে যায় তাই দেখছি, তাহলে এইটা আউট হয়ে যাবে, তাহলে তার পড়ে থাকছে কি a - b, তাহলে a - b মানে কত? 3 - 8, তো বড় সংখ্যাটাকে মাইনাস করলাম, আর মাইনাস মানে এখানে 5 হয়ে যাবে, -5। বুঝতে পেরেছো কেন আমরা মাইনাস থাকলে মাইনাস করি, প্লাস থাকলে প্লাস করি? ওই a কিউ - b কিউ সূত্রটাই হয়, কিন্তু এখানে পরীক্ষার সময় দেখা লাগে না, তোমরা বুঝে যাবে পরীক্ষার সময় প্র্যাকটিস থাকলে, যে ওখানে বিয়োগ করলে বিয়োগ হয়ে যায়, যোগ করলে যোগ হয়ে যাবে। আচ্ছা, কোন খালি চৌবাচ্চা ভর্তি করতে, মানে কোনো খালি চৌবাচ্চা ভর্তি করতে পাইপ এ সময় নেয় 57 ঘন্টা, ভেরি গুড, এবং বি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করতে, তাহলে কিন্তু এ ভরছে, এ হচ্ছে ভরছে, তাহলে ইনি বাপু 57 ঘন্টা টাইম নিচ্ছে ভরতে, আর ইনি বাপু টাইম নিচ্ছে বি খালি করতে 38, তার মানে কি বি এর এফিসিয়েন্সি কিন্তু বেশি, এখানে খালি করার পরিমাণটা বেশি। ওকে, তো এদের এলসিএম কত হবে? খুবই সোজা, 114 হবে, তাই না? কারণ দেখো 19 কমন, 19 কমন, তাহলে এখানে 3 × 57, আর এদিকে বাকি আছে কি, ব্যাস, তাহলে গসাগু ইন্টু যে উৎপাদকে বিশ্লেষণ করলেই তো হয়ে যায়, তাহলে বয় যায় দেখি 3 × 6 = 114, তাহলে 114 হচ্ছে তার এলসিএম, তাহলে ইজিলি এফিসিয়েন্সি আমরা বের করে নিতে পারি। তাহলে এখানে কত গুণ করবো? 57 × 2 = 114, 3 × 8 = 114। তাহলে দেখো, এবার দেখো কি বলছে, চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে যদি দুটো পাইপ একসঙ্গে বলেনি, এই অঙ্কটা ভালো অঙ্ক, বলছে শুরু হয়েছিল পাইপ বি দিয়ে, তাই পাইপ বি দিয়ে কিন্তু শুরু, 114 আছে ভর্তি, সেখানে পাইপ বি দিয়ে শুরু হচ্ছে, তো পাইপ বি যখন প্রথম ঘন্টাতে শুরু করলো তখন সে কী করলো? -3 খালি করে দিল, পরে যখন আবার কি এ চালু হবে তাহলে প্লাস হবে, এটা ভরছে, এ যখন ভরছে সে কী করছে? +2, তাহলে আলটিমেটলি প্রত্যেক 2 ঘন্টায়, কত করে হচ্ছে? প্রত্যেক 2 ঘন্টায় 1 করে খালি হচ্ছে। এইবার এইখানে হচ্ছে বোঝার বিষয়, না হলে কিন্তু ভুল হয়ে যাবে, কেন আমি পরে দেখাচ্ছি, কি বুঝতে হবে দেখো, এই যে মানটা এখানে আছে, আগে বোঝো তারপর বকবে, এইটা যে মোট মান আছে, যদি এই যেটা আছে এটা দিয়ে ভাগ করলে ভাগ যায়, সেক্ষেত্রে প্রথম যে নলটা চেয়েছে সেটাতে বিয়োগ করে দেবে আগে, যেটার অ্যান্সার চেয়েছে বিয়োগ করে দেবে, কিন্তু নাহলে ভুল হয়ে যাবে। তাহলে এটা 1 দিয়ে 114 থেকে ভাগ করতে পারি, তাহলে প্রথম 1 ঘন্টা আমরা প্রথমেই বিয়োগ করে দেবো, কারণ কি, তুমি যখন 111 ইউনিট পর্যন্ত পৌঁছে গেছো তখন তো -3 তুমি আগে খালি করে দেবে, তখন তো আর এই এ এর আসার গল্পই নেই, কারণ তো পুরো খালি তো হয়েই গেছে, বুঝতে পেরেছো? এই জন্য কিন্তু বিয়োগ করে দিতে হয়। তো
তাহলে -3টা বিয়োগ করে দেবো, মানে প্রথম লাস্টের 1 ঘন্টা -3 বাদ যাবে, তাহলে -3 যদি বাদ দেওয়া হয় তাহলে তখন 111। তাহলে 111 ইউনিট কেয়ার করো, তাহলে 111, তাহলে দেখো 1-এর কত গুণ, 111 গুণ, তাহলে এত ঘন্টা না, 2 ঘন্টায় 1 করে খালি করে, তাহলে 111 গুণ 2 ঘন্টা টাইম লেগেছে। আর প্লাস এদিকে ওই যে 1 ঘন্টা, লাস্টের 1 ঘন্টা, তাই যোগ করলে কত আসছে বলো? 200, টোটাল 223। 9 দিন তা 223 ঘন্টা। আচ্ছা 223 ঘন্টা মানে কত দিন? 24 দিয়ে ভাগ করে দেবো। তাই 223 ঘন্টা যেটা পেলাম সেটাকে আমরা 24 দিয়ে ভাগ করলে দিন পেয়ে যাব। 24 দিয়ে ভাগ করলে কত হয়? 9-24-এ 116 হবে, আর বাকি আছে 23, মানে কত? 7 ঘন্টা। তোমরা এবার ভাববে কি করে করলে, যারা 9-24-এ 116 ওইভাবে করলাম। কারণ দেখো একটা সিম্পল কীভাবে করতে হয় এগুলো বলতে হয়। দেখো 24-10 কত হবে? 24-10 240, তাই সেখান থেকে আমি একটা 24 বাদ দিলে তো হয়ে যাচ্ছে 16, 216 হয়ে যাচ্ছে। তাই তো বুঝেই গেলাম 9-24-এ 216 হয়, আর বাকি আছে 7। এগুলো বুঝে নিতে হয়। তাই 9 দিন 7 ঘন্টা অ্যান্সার। নেক্সট, ভালো ভালো অঙ্ক ছিল, কিন্তু প্র্যাকটিস থাকলে অবশ্যই হবে। এই অঙ্কটাই অনেক কিছু তোমাদেরকে শিখিয়ে দিই। দেখো উন্নতিকোণ মানে কট হয়, আর অবনতিকোণ মানে ট্যান হয়, কিন্তু আমরা কট ট্যান নিয়ে কাজ করবো না, তোমরা ভুলে যাও কট ট্যানের গল্প। শুধু 3টে জিনিস মাথায় রাখবে, অঙ্ক বাজিমাত, আর পরীক্ষা আসলেই তোমাদের এইভাবেই আসে। দেখো উন্নতি অবনতির, আর এই 3টেই আসে পরীক্ষায়। এটা দেখো অবনতিকোণ মানে, দেখো উন্নতিকোণ মানে কি? তুমি নিচের দিক থেকে উপরে উঠছো, তার মানে কোণটা নিচেই হবে, এই কোণটা। ঠিক আছে, তো 3টে পার্ট এখানে মনে রাখবে, আর কিচ্ছু না। দেখো এই 3টে মনে রাখলে না তোমার অঙ্ক আর এই অবনতি উন্নতিতে কোনো সমস্যা হবে না। তোমার ট্যান থিটাও মনে রাখতে হবে না, কিচ্ছু করা লাগবে না। যদি কোণ 60 ডিগ্রি হয়, সে অবনতি হোক আর উন্নতি হোক, যে শুধু মাথায় রাখতে হবে অবনতি কোণ মানে, এই উন্নতি কোণ মানে উপরের দিকে উঠছে মানে কোণটা নিচেই হবে, আর অবনতি কোণ মানে কোণটা উপরে হবে, জাস্ট এইটুকু মনে রাখবা, তাহলে হয়ে যাবে। বলছে যদি কোণ 60 ডিগ্রি হয় তাহলে তার যে বিপরীত বাহু বলতে কোণ সরাসরি যে বাহুটা আছে, কোণ সরাসরি কোন বাহুটা এটা আছে, তাই তো নাকি? কোণ সরাসরি যে এই বাহুটা থাকবে, শুধু এইটুকু ভ্যালু মনে রাখবে। 60 ডিগ্রি থাকলে সেইটা আসবে √3, আর এটা আসবে কত, মানে ভূমিটা তখন আসবে হচ্ছে 1। ক্লিয়ার? আর যদি 30 ডিগ্রি হয় এর উল্টো হবে। 60 ডিগ্রিটা মনে রাখলে দেখো 30 ডিগ্রি ক্লিয়ার হয়ে যাবে। 60 ডিগ্রিটার ক্ষেত্রে উল্টো হবে, সরি 30 ডিগ্রির ক্ষেত্রে 60-এর উল্টো হবে। তাহলে 30-এর সরাসরি তাহলে এবার লিখবো কি 1, আর বাহুটাকে এই ভূমিটাকে লিখবো √3। এরা তুমি অতিভুজটা ইজিলি বের করতে পারবে, ওই অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার থেকে ইজিলি বের করা যায়, যদি ওটাও চাই, ব্যাস হয়ে গেল। আর যদি 45 ডিগ্রি থাকে কিচ্ছু না, লম্বভূমি দুটোই 1। আর পরীক্ষা এই 3টেই আসে, অনেকটা ইজি লাগবে তো। এবার পারবে তো? জাস্ট একটা মনে রাখলে হয়ে যায়। 45-এর তো লম্বভূমি একই হবে। উন্নতি কোণ মানে আমরা জানি যে উন্নতি কোণ মানে কট হয় ভূমি বাই লম্ব, আর অবনতি কোণ মানে ট্যান হয় লম্ব বাই ভূমি। ওটা ভুলে যাও, এটা মনে রাখো এবার থেকে। একটু ক্লিয়ার আছে কিনা বলো, তাহলে আমি আগেই এগোবো। এরা বুঝতে পেরেছো কি বলতে চাইছি? কথা নেই তো এটা যদি না বুঝতে স্ক্রিনশট করে রাখো, মাথায় রাখবে যেটার কোণ হবে উল্টো দিকে √3 60-এর, আর ভূমিটা হবে 1। সিম্পল। উন্নতি মানে কি? তুমি ওপরের দিক থেকে নিচে উঠছো, তাই তো? উন্নতি হচ্ছে মানে কি তোমার, তুমি নিচেই ছিলে, সরি নিচের থেকে উপরের দিকে উঠছো, তার মানে কোণটা নিচে। ঠিক আছে? আর যখন অবনতি হচ্ছে তখন কোণটা উপরে। ঠিক আছে, এটা ভালো মাথায় রাখবে, জাস্ট আর কিচ্ছু না। তাহলে এইবার আমরা ইজিলি করতে পারি ভাই। এখানে তাহলে 60 ডিগ্রি মানে বুঝে গেলাম, দেখো ছবিটা দিয়ে একটু আঁকি। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা বললাম √3 হবে, এটা হবে 1, ভেরি গুড। আর একটা দেখো বলছে 30 ডিগ্রি বলছে এটা, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে 30 ডিগ্রি মানে কত হয় বললাম, এইটা হবে √3, এটা হবে 1। ব্যাস সিম্পলি। এইবার এখানে আমরা চলে আসবো ভাই, এইটার ভ্যালু বলে দিয়েছে, এটার ভ্যালু তো সেম আছে, এটার ভ্যালু বলে দিয়েছে 78, ইজিলি আমরা করে দেবো।
তা 78, তাহলে একটা বের করো √3 মানে কি, একটা বের করো 1 মানে কি, অ্যান্সার ক্লিয়ার। দেখো এবার কি করছো, তাহলে আমরা যদি করি 60 ডিগ্রিটা করি, তোমার আমার এই ভ্যালুটা নিয়ে কথা, তাই না? তাহলে এই 60 ডিগ্রি মান কত, 1, আর এই পুরোটার মান কত, কত, √3। ব্যাস, তাহলে আমরা অনের ভ্যালুটা আর √3 ভ্যালুটা বের করলেই এর যে ডিফারেন্সটা পেয়ে যাবো, তাই তো? এইটুকু, আর কিচ্ছু না বাপু। দেখো তাহলে আমরা দেখে নেবো, কিন্তু আবার এখানে দেখো আমাদের হিসাবে লম্ব মানে √3, এখানেও বলছি 78, তাহলে 78টা অ্যাকচুয়ালি কমন পার্ট, এটুকু আর করা, তাহলে 78টা কি, অনেকে মুখস্থ করা, এটা আমি মুখস্থ করাবো না, তাহলে কনসেপ্ট ক্লিয়ার করলাম। 78টা কমন পার্ট কিনা, এরও কমন, 60 ডিগ্রিও কমন, 30 দিক দিয়েও কমন, কমন কিনা বলো, কমন কিনা বলো জাস্ট, কমন। তাহলে 78টা হচ্ছে কমন পার্ট, তাহলে ওটাকে আমরা কমনই রেখে দেবো। তাহলে ডিফারেন্সটা কোথায়, এই √3 হচ্ছে বড় মান, 30-এর ভ্যালুটা বড়, আর এইটুকু তো 60, তাই না? তাহলে এই 60-এর ভ্যালু হচ্ছে 1, এইটুকু আমার ডিফারেন্স, এইটুকু আমার ডিফারেন্স, তাই তো? কিন্তু এখানে তো ভাই ভ্যারি করতে হবে, নাহলে কিন্তু হবে না, কারণ এখানে বলছে √3, √3 মানে এখানে এটা করতে হবে, নাহলে কিন্তু ভুলভাল হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু করতে হবে, কারণ একটুকুনি বলি, এটা মানে তো 1/√3, সরি একটুখানি ভুল করেছি আমি, এটা মানে কি 1/√3, একটু ভুল করেছি। তো ক্লিয়ার করছি, আবার ক্লিয়ার করি, নাহলে ক্লিয়ার করতে পারবে না, যেটা মুখস্থবিদ্ধ হয়ে যাচ্ছে সেটা মুখস্থ করাচ্ছি না আমি। দেখো এইটা তো 60 ডিগ্রি, আলাদা আলাদা করে করায় তোমার ভালো হবে। এটা 60 ডিগ্রি যদি হয়, যেটা বলছিলাম, তো এটার ভ্যালু হবে √3, এটার ভ্যালু হবে 1, কিন্তু আমার তো এটা মানে তো 78 বলে দিয়েছে, তাহলে 1 মানে কত আমার বের করে নিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে আমরা লম্বটা আর ভূমিটা দরকার, তাহলে ভূমিটা কত বের করছে, তাহলে √3 মানে বলে দিয়েছে 78, তাহলে 1 মানে কত, কত হবে তাহলে 78/√3, তাহলে একটা মান পেলাম 78/√3। এবার যখন 30 ডিগ্রিটা হচ্ছে, ভালো করে বুঝছি, 30 ডিগ্রি মানে কিন্তু এখান থেকে পুরো একদম 30 ডিগ্রিটা হচ্ছে, এর উল্টো হয়, তাহলে 1 মানে তখন 78, বুঝেছো? 30 ডিগ্রি ক্ষেত্রে 1 মানে তখন 78, এটা ভুলে যাবে এবার, 1 মানে 78, এটার ভ্যালু কত, √3, তার মানে 1 মানে যদি 78 হয়, তাহলে √3 ভ্যালু কত হবে, তাহলে 78 √3 হয়ে যাবে, ক্লিয়ার? এবার বুঝতে পেরেছো? জাস্ট আলাদা আলাদা করে বের করো। এটাই আসবে, এটাই তো সেম, তুমি সূত্র করলে ওটাই আসবে, কারণ cot 60, আচ্ছা cot 60 ডিগ্রি ভ্যালু কত, cot 1/√3, আর আর এটার ভ্যালু কত, 30 ডিগ্রি ভ্যালু শুধু √3, তাহলে এটাই হচ্ছে বিষয়। তাহলে সেটার থেকে তার মানে 78 তো কমন, তাহলে 78 √3, এটাই হচ্ছে বিষয়। তাহলে এবার এখান থেকে তুমি এইটা 78 √3 আর 78/√3 রয়েছে, এখানে 78 কমন নিয়ে নিলে কী পড়ে থাকবে, কিছুই পড়ে থাকবে না, এখানে পড়ে থাকবে দেখো শুধু √3, আর এখানে -1/√3। তাহলে এটাকে ক্যালকুলেশন করা যায়, 3 3কে দেখো, 3 রুট আর 3 রুট গুণ করলে কত হবে, 3 একদম 3 হবে, আর 3 - 1 রয়েছে, তাহলে কত লিখবো আমরা, 78 গুণ কয় লিখবো, 2/√3, ঠিক আছে? তাহলে 78 গুণ আলটিমেটলি পেলাম 78 গুণ 2 আর নিচে √3। এবার 78 কি, এবার তোমরা √3 দিয়ে অনেকে ভাগ করতে জানো, তাহলে 78কে আমরা ভাগ করলাম, দেখো 26 × 3 × 2/√3। তোমরা একটা জিনিস জানো তো, যে একই সংখ্যাকে যখন আমি 3কে √3 দিয়ে ভাগ করবো, তার মানে দুটো √3 মিলে কি হয়, দুটো √3 মিলে একটা 3 হয়, দেখো √3 × √3 যখন গুণ করি কি হয়, 3 হয়, তাহলে তার মানে বলতে পারি যে 3 মানে একটা দিয়ে যদি কাটে, তাহলে শুধু √3 পড়ে থাকবে, বুঝতে পেরেছো? এটাই বলতে চাই। তাহলে এখানে √3 দিয়ে 3কে কাটলে শুধু √3 পড়ে থাকবে, তাহলে 26 দিয়ে কত হবে, 52 হবে, আর √3, তাহলে 52 √3 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি। ক্লিয়ার হলো ভাই? cot tan মুখস্থ করার দরকার নেই, আবার বলছি cot tan মুখস্থ করার দরকার নেই, তুমি ভ্যারি করতে তো পারো, যে আবার একটা দেখা যায় √3 ডিগ্রি, এখানে 3 ডিগ্রি ভ্যালু মানে কী হবে, 3 ডিগ্রি মানে কি বললাম একটু আগেই, যে এই ভ্যালুটা হবে √3, শুধু একটা মুখস্থ রাখলে হয়ে যায়, জানো তো, আর এটা হবে 1, তাহলে এখানে বলছে আমরা যেটা 1 বলছি, ওরা বলছে 78, তাহলে 1 মানে যদি 78 হয়, আমার তো দরকার তো ভূমিটা, তাহলে √3 মানে কত, তার মানে হয়ে যাবে কি 78 √3, ঠিক আছে? আর 6 ডিগ্রি ক্ষেত্রেও সেম, আমাদের 6 ডিগ্রি উল্টো, যে 6 ডিগ্রি হয় যদি এটা √3 হয়ে যাবে, এটা 1, তো আমরা বলছি √3, কিন্তু অঙ্কে বলছি ওটা লম্বটা 78, তার মানে √3 মানে যদি 78 হয়, তাহলে 1 মান তো ভূমি নিয়ে কাজ, তাহলে 1 মানে কত দিয়ে এটার থেকে বিয়োগ করলেই তো আমাদের অ্যান্সার। আর এখানে 3 ডিগ্রিটার মান বেশি হয়, যত কোণ বড় হবে তত ভূমি কম হয়, ঠিক আছে? তাহলে সেটা বাদ দিলে হয়ে যাবে, এইটুকু। নেক্সট
আর নাহলে কট ট্যান মুখস্থ করতে ভুলে যাবে। এই তিনটে জিনিস মনে রাখা খুব সোজা, বুঝেই গেলে। নেক্সট, রাম ও লক্ষণ যথাক্রমে এত কিলোমিটার পার ঘন্টা এত কিলোমিটার পার ঘন্টা একই দূরত্ব অতিক্রম করে। তাহলে ডিস্টেন্স যখন সেম আছে, গতিবেগের উল্টো টাইম, এটা মাথায় রেখে দাও। দূরত্বটি অতিক্রম করতে রাম লক্ষণে 1 ঘন্টা বেশি থাকে, রাম লক্ষণের থেকে 1 ঘন্টা বেশি সময়। সিম্পল আছে, কিছুই নেই। তাহলে একজনের বলছে রামের গতিবেগ 32 আছে, আর একজনের গতিবেগ লক্ষণবাবুর গতিবেগ দেখছে ভাই 40 কিলোমিটার রয়েছে। তাহলে এটা কি স্পিডের রেশিও? আচ্ছা, স্পিডের রেশিও, স্পিড আছে, যেটা থাকবে স্পিড সেটা আমরা দেখো, যেটা অঙ্কে দেওয়া থাকবে সেটা আমরা মডিফাই করবো না, আমরা যেটাকে চেঞ্জ করবো, কারণ স্পিডের উল্টো কত হয় টাইম, এটাকে আমরা মডিফিকেশন করতে পারি। তো 4 দিয়ে কাটবো, 8 দিয়ে কাটবো, 5 8 40 হয়ে যায় বাপু, ওইদিকে 4 8 32। এবার দেখতে পাচ্ছি রাম এখানে 1 ঘন্টার টাইম বেশি নিচ্ছে, অঙ্কে বলেছে 1। তার মানে আমাদের যে রেশিওটা এসছে এটাই ওদের সময়, আমাদের এটা আউট হয়ে গেছে। এখন তো কাটাকুটি করে এটা এসছে, যাই হোক। তাহলে আমাদের যে এটা এসছে, তার মানে লক্ষণ 4 ঘন্টা লাগিয়েছে আর রাম 5 ঘন্টা, তবেই তো 1 ঘন্টা বেশি সময়। ব্যাস, তাহলে এটাই আছে গল্প, আমাদেরও 1 মানে ওদেরও 1, তাহলে সেম আমাদের যে অনুপাতের সময় রয়েছে ওদেরও তাই। ব্যাস, এর বলছে লক্ষণ কতটা দূরত্ব। দেখো লক্ষণও যে দূরত্ব গেছে, রামও সেম দূরত্ব গেছে, কারণ একই দূরত্ব বলেছে, তাই যে কোনো এক পাশ গুণ করলে দূরত্ব পেয়ে যাবে। তো আমরা যেটা রাউন্ড ফিগারে সেটা গুণ করলে সুবিধা হয়, তাই 4 4 16 মানে 160 কিলোমিটার, বা তুমি 5 32 করো তাও 160ই আসবে। অপশান সি অ্যান্সার। নেক্সট দেখো, বাবু গসাগু বলেছে, গসাগু মাথায় রাখবে, এখানে দেখে হুড়পাড় করে ভুল করবে না। এখানে দেখো এটা অনেকে ভুল করে দেবে, এখানে কিন্তু তোমাকে ঘোরানোর জন্য দেখো দিয়ে দিয়েছি 3 এর পাওয়ার স্কোয়ার 3 এর পাওয়ার 5, তার মানে আলটিমেটলি এটা কিন্তু 3 এর পাওয়ার কত 7। এটা তোমাকে যাতে তুমি ভুল করো তার জন্য করে দিয়েছে। আর এটা মানে কি 3 এর পাওয়ার 3 আর 2 5, কারণ গুণের ক্ষেত্রে এইটা কিন্তু তোমাকে ঘোরানোর জন্য করে দিয়েছে। নাহলে তুমি তো করবে যে গসাগু মানে পাওয়ার যেটা কম হয় সেটা নিতে হয়, তুমি কি করবে 3 এর পাওয়ার কোনটা নেবে, 2 নেবে, ভুল হয়ে যাবে। কারণ এটা কিন্তু পরে আরটা 3 অ্যাকচুয়ালি হচ্ছে 3 এর পাওয়ার 7 এটা, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো নাকি? ওটাই নিচে, এটা 2 নিচে, বুঝতে পারলাম না, এবার বলতে হবে। এবার বুঝতে পেরেছি তো? 2 নিয়ে তো ভুল হয়ে যাবে, কারণ এখানে তো দেখো দুটো সেম আছে, তো তোমাকে তুমি যাতে ভুল করো তার জন্য তো দিয়েছে এটা। দেখো তাহলে এবার দেখো, তাহলে এখানে 3 এর পাওয়ার 3 আছে, এখানে 3 এর পাওয়ার 7 আছে, 3 এর পাওয়ার 5 আছে, তাহলে ছোট কোনটা আছে? আচ্ছা 3 এর পাওয়ার কিউব, তাহলে 3 এর পাওয়ার কিউব মানে কত? 27। এবার দেখো এখানে 5 এর পাওয়ার কিউব আছে, 5 এর পাওয়ার স্কোয়ার আছে, 5 এর পাওয়ার কিছু নেই, তাহলে কোনটা নেব? 5 এর পাওয়ার কিছু নেই মানে 1, ওটাই নেব একদম সবচেয়ে কম। দেখো লসাগু বললে বড়গুলো নিতে হয় পাওয়ার, আর গসাগু বললে ছোটোগুলো নিতে হয়। এর আগেও লসাগু গসাগুর ক্লাস আমি ইন্ডিভিজুয়ালি করিয়েছিলাম, তখন দেখিয়েছিলাম। এখানে 6 এর পাওয়ার কিউব আছে, 4 আছে, এখানে কিউব আছে, কোনটা নেব? তাই 216টাই নেব। এবার তোমরা এটা গুণ করো কত আসে, দেখো এটা আসবে, ঠিক আছে? এত কম তো আসবে না, এটা বোঝাই যাচ্ছে, তাহলে অপশন বি আসবে। তাহলে বুঝতে পারলে ভাই কোথায় ভুল হয় আমাদের। নেক্সট, আচ্ছা মাইক্রোফোনটা একটু অফ করো ভাই। এই অঙ্কটা কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান হয় একটি বর্গক্ষেত্রের কর্ণের সঙ্গে। ভেরি গুড। ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের অনুপাত, তার ত্রিভুজের বর্গক্ষেত্রের অনুপাত মানে কি বলতো, আয়তন এরিয়ার অনুপাত, এরা মাথায় রাখবে, ক্ষেত্রফল অনুপাত চেষ্টা মানে। দেখো দেখ ত্রিভুজের উচ্চতা ধরে নিচ্ছি, দেখো আমরা যদি ত্রিভুজের বাহু ধরে নিই এক্স, ঠিক আছে, ত্রিভুজের বাহু ধরে নেবো এক্স, তাহলে ত্রিভুজের বাহু যদি এক্স ধরি তাহলে উচ্চতা মানে কত হয়ে যাবে? ত্রিভুজের হাইট কত হয়ে যাবে? √3/2 বা ইন্টু বাহু, তাই তো, √3/2 ইন্টু বাহু, বাহু মানে এক্স, তাহলে √3x/2 ডাইরেক্ট লিখতে পারি। এটা আসলো উচ্চতা। আর ক্ষেত্রফল তাহলে কী হয়ে যাবে? এরিয়া, ত্রিভুজের এরিয়া কত হয়ে যাবে? √3/4x²। তাহলে বাহু স্কোয়ার মানে এখানে এক্স ধরেছি, তার মানে x² হয়ে যাবে। বেশ, এইবার দেখো আমার এখানে ত্রিভুজ বর্গক্ষেত্রের অনুপাত তো পেলাম, ভেরি গুড। আচ্ছা এইখানে এবার বাহুতে চলে আসবো, এবার কি বলছে বর্গক্ষেত্রে চলে আসবো। এবার বলছে বর্গক্ষেত্র নাকি কি জানি a√2 বা √2a মানে বাহু, এটা সমান সমান আমরা দেখছি বলছে উচ্চতার সমান, তাহলে উচ্চতা কত? যে কোনো একটা বার সমান করতে হবে, তার জন্য কিন্তু এখানে আমরা এটা সমান করার জন্য এক্স ধরে নিয়েছি। তাহলে এখানে দেখো √3x/2 এটা নাকি সমান, তাহলে এখানে a সমান সমান কত হয়ে যাবে? √3x / 2√2। ক্লিয়ার? এ মানে কি, এরা বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম। এখন ক্ষেত্রফল নিয়ে কাজ, তাহলে এর ক্ষেত্রফল মানে কি করে দেবো? একে জাস্ট কি করে দেবো বলো? স্কোয়ার, কারণ বাহু গুণ বাহু মানে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর ওটা নিয়ে তো কাজ আমার। তার মানে এটা সমান সমান কত হয়ে যাবে? তাহলে √3 × √3 মানে 3 হয়ে যাবে, আর এক্স মানে x² হয়ে যাবে। ক্লিয়ার? স্কোয়ার করলাম যখন,
আর এটা 2 দুগুণে 4 হয়ে যাবে, কিন্তু √2 আর √2 গুণ হলে শুধু 2 হবে, তাহলে এখানে 8 হয়ে যাবে ডাইরেক্ট। তো এটা আসলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আসলো ত্রিভুজের ক্ষেত্রফল। অ্যান্সার কোনটা চাইছে সেটা করলেই অ্যান্সার। অ্যান্সার চাইছে ত্রিভুজটা আগে, তাহলে ত্রিভুজটা যদি আগে হয় তাহলে √3x² ডিভাইডেড বাই 4 রেশিও বলছে। এখানে আবার কি 3x² মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে 3x² ডিভাইডেড বাই 8, 4 দিয়ে কাটবো 2 হয়ে যাবে। আচ্ছা x কেটে দেবো। একটু আগে একটা জিনিস শেখালাম, দেখো এখানে কিন্তু কোথাও 2√3, এটা যদি আমরা করি অ্যান্সার কী আসবে দেখো, 2√3:3, এটা কিন্তু অপশানে নেই, আছে কি? এটা তো কোনো গুণ হয়ে যায়, অপশানে আছে কি? নেই। তাহলে কি করতে হবে, তাহলে এই √3 দিয়ে 3কে কাটতে পারি, করলে কত হবে? একটু আগে তো শেখালাম একটা অঙ্কে, 3কে যখন √3 দিয়ে কাটবো তখন শুধু √3 হবে, ওটা যেমন 2কে যদি আমরা √2 দিয়ে কাটি শুধু √2 পড়ে থাকবে এও, তাহলে অ্যান্সার হবে 2√3, অপশান নাম্বার এ। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার, প্র্যাকটিস দরকার ভাই, কিছুই না। নেক্সট, আমি তোমাদের বোঝাচ্ছি বলে হয়তো টাইম লাগছে, কিন্তু প্র্যাকটিস করে ইজি হয়ে যাবে। আচ্ছা রম্বস চেয়েছে, তাহলে রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফলের সূত্র আগে জানতে হবে। রম্বসের ক্ষেত্রফলের সূত্র বলছে হাফ ইন্টু D1 মানে কর্ণ, প্রথম কর্ণ ইন্টু D2। এটা রম্বস মানে কি বলেছি মনে আছে তো, বড় ক্ষেত্রের পেছনে লাথি মারলে কি হয়ে যায়? রম্বস হয়ে যায়, মনে আছে বলেছিলাম? তাহলে রম্বসের বাহু কিন্তু সমান, রম্বসের প্রত্যেকটা বাহু সমান, রম্বসের প্রত্যেকটা বাহু সমান। অঙ্কে এবার কি বলে দেখো যে একটা বাহু হচ্ছে 14, আর সেই 14 সমান সমান একটা কোণা সমান, তাহলে এই কোণটা তো বড়, এই কোণটা সমান হতে পারে না, নিশ্চয়ই ছোটো কোণটা সমান হবে, তাই তো? তাহলে বড় কোণটা না ছোটো কোণটা সমান বলেছে, মানে এটাও 14। আচ্ছা আমরা এটা শুনেছি যে বিপরীত কর্ণদ্বয় কি পরস্পরে সমদ্বিখণ্ডিত করে, ভেরি গুড, সমান 2 ভাগে ভাগ করে দেয়। তাহলে এই ভ্যালুটা যদি 14 হয় তাহলে অর্ধেক অর্ধেক মানে কত করে হবে? 7 হবে, তাই তো? তাহলে এটা যদি 7 হয়, আমরা দেখো বা নিচেটা তৈরি করি, তাহলে এটা 7 হলে এটাও 7 হবে, ঠিক? আর এখানে বাহু বলছে 14, তাহলে এর বাহু কত? 14। তো এটা ভূমি আছে, এটা আছে লম্ব, তাহলে অতিভুজটা আমরা বের করতেই পারি। না না, এটা কিন্তু এটা অতিভুজ, বড় বাহু কোনটা? এটা, তো এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বা লম্ব বের করার সূত্র কি জানি আমরা? √অতি² মানে 196 মাইনাস, যদি আমরা ভূমি ধরি এটা তাই ওটা লম্ব স্কোয়ার, অতি²। দেখো এটা আমরা সবই জানি যে কি √অতি² মাইনাস লম্ব স্কোয়ার করি বা অতি² মানে ভূমি স্কোয়ার করি, তাহলে আমরা লম্ব বা ভূমির মানটা পেয়ে যাই। তো এটা বিয়োগ করলে কত হবে? 196 থেকে 49 বিয়োগ করলে 147। আচ্ছা 147 মানে কি 49 গুণ 3 লিখতে পারি আমরা, তাহলে 49 গুণ 3, 49 রুট সংখ্যা, তার মানে বলতে পারি 7 × 7 = 49, বেরিয়ে আসলো 7, কিন্তু 3 বাবাজি বেরোতে পারলো না। তাহলে 7√3 কি এলো? কর্ণের দৈর্ঘ্য এলো, একটা কর্ণের দৈর্ঘ্য এলো 7√3। বুঝতে পারছো? বুঝতে পেরেছো কি? এবার এখান থেকে কিন্তু আমরা ইজিলি পেয়ে যেতে পারি। তির্যক একটি দৈর্ঘ্য হলো 14 সেন্টিমিটার, তাহলে একটা 14 সেন্টিমিটার পেয়ে গেলাম, ভালো করে বুঝুন, পরস্পর সমদ্বিখণ্ডিত করে বলেছি তোমাকে। তাহলে একটা যদি দেখো এইটা তো 14, এটা বলেই দিয়েছে এটা 14, কিন্তু এটা পেলাম কত? এটা ভ্যালু বের করলাম 7√3, তো টোটালটা কত হয়ে যাবে? 2 × 7√3 মানে 14√3। বুঝেছো? এটা বুঝতে পেরেছো? এইটুকুর ভ্যালু বের করলাম, তো এইটুকুর ভ্যালু কত হলো? আচ্ছা মাইক্রোফোনটা কার অফ করবে? তোমার মানে ইকো হচ্ছে তুমি যখনই অন করছো। তাহলে এর ডবলটা এইটা, তাহলে মানে 14√3, তার মানে পেয়ে গেলাম কি একটা কর্ণ 14 যেটা সমান বলে দিয়েছিল, আর একটা এখন বেরোলো 14√3। তাহলে এবার আমরা সূত্রে যাব হাফ ইন্টু, একটা ছিল 14 আর একটা আমরা বের করলাম 14√3, তাহলে এখান থেকে 2 দিয়ে কাটলে 7 কেটে যাবে, 7 14 হয় 98√3, অ্যান্সার অপশন নাম্বার বি। এসব অঙ্কগুলো বেস্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক। নেক্সট, তোমাকে সূত্র জানতে হবে। এই একটা অঙ্ক তোমরা হয়তো কোনোদিনই করোনি, কিন্তু সোজা অঙ্ক দেখলে ভয় লাগবে, কিন্তু সোজা। বলছে নিচের আয়তক্ষেত্রটির 5টি সর্বসম আয়তক্ষেত্র দিয়ে, মানে সর্বসম মানে কি প্রত্যেকটা সমান আর কি, মানে এই যে প্রস্থ যদিও বা ছবিতে ছোটো লাগছে কিন্তু এটাও সমান, কিন্তু প্রস্থ সমান, আর এই যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্য সমান, ঠিক আছে? সেটাই বলতে চাইছি। প্রতিটি দীর্ঘতম দিক হলো, মানে দৈর্ঘ্য হচ্ছে এক্স, মানে এইটুকুর ভ্যালু বলছে এক্স, আবার এইদিকে এইটুকু ভ্যালু হচ্ছে এক্স, ঠিক আছে? এবং এম যদি পুরো ক্ষেত্র, মানে আর ক্ষেত্রফল বলছে 7500 বর্গ, এক্স এর মান কত? চলো
এবার এখান থেকে আমরা ইজিলি একটা বের করতে, দেখো এইটা যদি এক্স হয়, এই টোটাল মানটা কত হয়ে যাবে পুরো দৈর্ঘ্যটা, পুরো আয়তক্ষেত্রটার 2x হয়ে যাবে। ভেরি গুড। কিন্তু আমাকে প্রস্থ দরকার। এবার দেখো এইটা বললাম কি, এইটার এটা সেম বললাম, একটু আগে বললাম প্রস্থ কিন্তু সেম সমান বলেছে। তাহলে একটা জিনিস দেখো, এইটা যদি এই দাগটা তুমি এই পর্যন্ত নিয়ে যাই, ভালো করে বুঝবে, এই দাগটা যদি এই পর্যন্ত আমি নিয়ে যাই, তাহলে এটুকু তো অর্ধেক করে কেটেছে না, অর্ধেক কেটেছে তো, নিয়ে গেলে দেখো, আর এইটুকুর ভ্যালু কত এক্স, আর এইটুকুর ভ্যালু লিখতে পারি তো এক্স, লিখতে পারি তো। আরে বাপু এইটুকু যদি এক্স হয়, এটুকু এক্স হবে না? তাহলে এটুকু যদি এক্স হয়, তাহলে দেখো এটাকেও যদি আমরা ভাগ করে দেখো, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ হয়ে যাচ্ছে ওটা। তাহলে এক্সের 3 ভাগের 2 ভাগ হচ্ছে কি, এক্সের মানে দৈর্ঘ্যের 3 ভাগের, এটা বুঝতে পারছো, এটা যদি 3 ভাগ হয়, তাহলে 3 ভাগের 2 ভাগ হচ্ছে এইটুকু যে প্রস্থ, 3 ভাগের 2 ভাগ প্রস্থ। তাহলে এক্স যদি দৈর্ঘ্য হয়, তার 3 ভাগের 2 ভাগ হচ্ছে প্রস্থ। তাহলে প্রস্থ মানে কি, তার মানে এইটুকুর ভ্যালু কত আসছে, মানে এই ছোটোটার প্রস্থ আর কি, ঠিক আছে। তার মানে এটুকু আসছে এক একটার প্রস্থ আর কি, 2x/3। তাহলে 2x/3 হয়, তাহলে মোট দৈর্ঘ্য কত হবে, যোগ করতে হবে। তার মানে কি কত হবে, 5x/3। বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে বোঝার বিষয়, আর কিচ্ছু নেই। তাহলে 5x/3 আর দৈর্ঘ্য পেয়ে গেছে। হ্যাঁ, এখানে একটু বলো, বুঝলাম না। কোথায় বোঝনি বলো? আচ্ছা, একটা সিম্পল লজিক। 5 হলো কি করে? আচ্ছা, এইটা বুঝতে পেরেছো, এইটা যদি এক্স হয়, তাহলে এর ভ্যালুটুকু কতটুকু হবে? এটা তো বলে দিল এক্স, ভেরি গুড। তাহলে এইটুকু দেখো, আমি যদি এই দাগটা, এটা বোঝা যাচ্ছে না, এইটুকু মিডিল দিয়ে কেটে দিয়েছে, এটা বুঝতে পারছো না? এটা তো মিডিলে যদি কাটে, একটা জিনিস হলো, তাহলে এই ঘরটা সেম বলেছে, সেম হবে প্রত্যেকটা সেম। তাহলে একে যদি অর্ধেক করে কেটে দেয়, তাহলে একেও যদি আমি অর্ধেক করে আমার হিসাবে যদি কেটে নিই, তাহলে কভাগ হয়ে গেল এইটুকু, মানে এটা মানে তো এক্স, তাহলে এক্সের কয় ভাগ হয়ে গেল, 1 2 3, তাহলে এক্সের 3 ভাগ। ভেরি গুড, এক্সের 3 ভাগ, আর এক্সের 3 ভাগের ভিতরে এইটা ক ভাগ, 1 ভাগ আর 2 ভাগ, 2 ভাগ মানে কি হচ্ছে, এক একটার প্রস্থ হচ্ছে, এক একটার কি হলো, তাহলে 3 ভাগের এক্সের 3 ভাগের 2 ভাগ হচ্ছে প্রস্থ। তাহলে শুধু সমান কত হবে, তাহলে 2x/3। তাহলে প্রত্যেকটার প্রস্থ 2x/3। ভেরি গুড। তাহলে এইটার প্রস্থ যদি এটা হয়, এখানে দেখো, তাহলে এটারও দৈর্ঘ্য, তাহলে এটা ছিল এক্স, প্রত্যেকটার বলেছে দৈর্ঘ্য বলছে এক্স, ঠিক আছে, আর প্রত্যেকটার প্রস্থ আমরা বের করে ফেললাম 2x/3। তো এটা তো এর প্রস্থ, এটাও 2x/3, 2x/3। এবার চলে আসো পুরো আয়তক্ষেত্রটার, এবার পুরো আয়তক্ষেত্রটা যদি করি, তাহলে এইটাও এক্স, এটাও এক্স, টোটাল দৈর্ঘ্য কত হয়ে গেল 2x, আর এইটা হচ্ছে টোটাল প্রস্থ। তাহলে কি হয়ে যাবে, তাহলে x প্লাস 2x/3, তাহলে করলে কত হবে ভাই, এলসিএম করেছিলাম আর কিছুই না। তাহলে 3x কে 3x প্লাস 2x, তাহলে 5x/3 হয়। তাই এটা হলো প্রস্থ 5x/3, আর এটা হলো দৈর্ঘ্য। এবার বুঝতে পেরেছো? আর এবারে যদি বুঝতে না পারো, তাহলে তোমাকে কেক নিয়ে আসতে হবে, কেক কেটে কেটে বোঝাতে হবে। নেক্সট, তাহলে 5x/3 যদি হয় আমার প্রস্থ, আর 2x পেলাম, দেখো তাহলে পেয়ে গেলাম, এটা পেলাম 2x টোটাল, এটা পেলাম 5x/3। এবার আমরা ক্যালকুলেশন করব, ইজিলি এক্সের ভ্যালু ফেলাইবে। তাহলে দেখো 2x ইন্টু 5x/3 ইকুয়াল টু বলছে 7500। কাটাকুটি করবো ভাই, 5 দিয়ে কত হয়, 10 হয়, 10-এর জন্য একটা শূন্য কেটে দিলাম। এবার x² গুণ করলে x² ইকুয়াল টু 750 ইন্টু 3, মানে কত হবে, 750 ইন্টু 3 মানে 2250। তো 2250 মানে আমরা ইজিলি বুঝতে পারছি যে x সমান সমান, আওয়াজ কম, x সমান সমান দেখো এখানে 2250কে আমরা লিখতেই পারি 225 ইন্টু, ইজিলি বোঝা যাচ্ছে 225 ইন্টু 10। তাহলে 225 ইন্টু 10 দিয়ে লিখি, 225 রুট মানে কার রুট, এটা মানে কার স্কোয়ার, 15 স্কোয়ার, 10 তো কারোর স্কোয়ারও না কিছু না, তাহলে 15√10 পড়ে থাকবে অপশন নম্বরে। এই টাইপগুলো তোমরা করো দিন, সেন্ট্রাল টাইপ, এবার আসলে পারবে আশা করি, তাই না? নেক্সট, যদি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, এটা পারবে তোমরা, এটা এভাবেও করতে পারো, a প্লাস বি প্লাস মাইনাস, এটা প্লাস আসবে ab/100, এভাবেও করতে পারো তোমরা, ঠিক আছে। দুটোই যেহেতু বাড়ছে, তাহলে তোমরা a প্লাস বি প্লাস ab/100 করো, তাও চলে আসবে, এটা করলেও হবে। আর আমরা যে প্রসেস করি সেটা করলেও হবে। 8% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়, 25 টু
27 2/25 8% মানে কি 8/100 কাটাকুটি করলে দেখবে 2/25 তাহলে 25-এ 2 বাড়ছে মানে আর 12% মানে কত হয় 28 কারণ 3/25 আছে 12% 12/100 কাটাকুটি করলে দেখবা 3/25 আসছে তাহলে 25 থেকে 28 হয়েছে। তাহলে এইবার দেখো গুণ করলে কি হবে আমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আগে ছিল 625 এটা গুণ করলে কত আসছে বোঝা গেল না 756 সবাই একসঙ্গে বললে হবে না 756 তাহলে 625-এ কত বাড়লো 131 100-এ কত 4/25 100 হয় 25/25 যায় এবার দেখো আর ভাগ যাচ্ছে না তার মানে একটাই অপশনে পয়েন্টে আছে এটাই আনসার আর দেখবো না একটাই তো পয়েন্টে যা দেখার দরকার নেই তো বোকামি হয়ে যাবে আর দেখলে। নেক্সট পি এর বয়স এখন 15 বছর এবং 6 বছর পরে কিউ এর বয়স 26 বছর তাদের বর্তমান বয়স অনুপাত কত? তাহলে পি এর বয়স এখন 15 বছর তাহলে পি এর এখন বয়স কত বলছে 15 বছর ভেরি গুড। তাহলে পি এর 6 বছর পরে কত বছর বয়স হবে সেটা আগে বের করে নাও কত হবে কিসে যেটা 6 বছর পরে ও এখন চেয়েছে তাহলে এটা আমরা পিটা করার দরকার নেই আমরা যেহেতু বর্তমান চেয়েছি তাহলে দেখো 6 বছর পরে কিউ এর বয়স 26 তাহলে বর্তমানে কত কিউ এর বয়স 6 বছর পর বয়স 26 তাহলে 6 বাদ দিয়ে দেবো ঠিক আছে তাহলে তাদের বর্তমান বয়সের রেশিও তাহলে পি আর কিউ এর রেশিও চেয়েছে তাহলে পি মানে হচ্ছে 15 আর কিউ মানে 20 এটা কিছুই দিইনি শুধু গল্প করতে এসছো অঙ্কটা আমাদের সাথে 3×5 = 15 4×5 = 20 3:4 ইজ দ্য রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। নেক্সট এই তো আরও সোজা ওই নিয়মের অঙ্ক করবে অপনয়ন পদ্ধতি 45 মিটার দীর্ঘ একটি উল্লম্ব দণ্ড মাটিতে 15 মিটার দীর্ঘ ছায়া ফেলে একই সময়ে একটি উল্লম্ব বিল্ডিং 60 মিটার দীর্ঘ একটি ছায়া ফেলে বিল্ডিংয়ের উচ্চতা তাহলে উচ্চতাটা চেয়েছে মানে উচ্চতা উপরে লিখবো তার মানে বলছে 15 মিটার ছায়া মানেই হচ্ছে বিল্ডিংয়ের বা উল্লম্ব দণ্ডের দৈর্ঘ্য 45 তাহলে 60 মিটার যখন ছায়া ফেলেছে বিল্ডিংটার দৈর্ঘ্য কত পেয়ে যাবো ঐকিক নিয়মের কিছু না 15 কাটবো কত হবে 4×15 = 60 তাহলে 4×45 বাবু কত 180 হয় অপশন নাম্বার সি। নেক্সট দেখো এবার কি বলছে আচ্ছা এই অঙ্কটা বলেছিলাম কি বিয়োগ করলেই আনসার মনে আছে তো কিচ্ছু করার দরকার নেই মেন যে বেজ আছে বেজ দুটোকে বিয়োগ করলেই আনসার কেন হয় কি হয় করতে গেলে টাইম নষ্ট হয় আমি ছোট্ট একটা তাও একটা দেখাই দিচ্ছি একটা প্রসেস দেখাচ্ছি এর অনেকগুলো প্রসেসে হয় সবসময় এক প্রসেসে খাটে না যেমন দেখো আমি 95-কে 7 দিয়ে যদি ভাগ করি কত হয় মানে আমি 4 দিয়ে ভাগ করবো কারণ ওই যে 4 দিয়ে ভাগ করলে আমাদের রিপিট হয় তার জন্য 4 দিয়ে ভাগ করি তাই 7-এর অবশিষ্ট 3 থাকবে তাই 7-এর পর 3 মানে কত 3×43 ঠিক আছে আচ্ছা আবার এখানে দেখো 3-এর মাথায় 58 হয় 4 দিয়ে ভাগ করলে কত হয় কত আসবে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে স্কোয়ার তাহলে 3 স্কোয়ার 9 তাহলে এখান থেকে 9 বাদ দিলে কত আসে ইউনিট ডিজিটে বুঝছো ওই জন্যই বলি ভাই ওটাও বিয়োগ করে দেওয়া চলে আসবে অনেক কিছু শিখলে রিভিশন করো ক্লাসটা আবার দেখো বুঝতে না পারলে কি বলতে চাইছে হ্যাঁ এইভাবে অঙ্কগুলো করতে হয় টাফ আসলে এরকমভাবেই